ওকে, গুড ইভিনিং সবাইকে আবারও। তো আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ। জি আপনি ভালো স্যার। আছেন? এই তো আছি। আলহামদুলিল্লাহ। তো সবার সবকিছু পরীক্ষা টরীক্ষা সহ সবকিছু ভালো হয়েছে নাকি? সুস্থ আছে তো সবাই? জি স্যার, হুম। আলহামদুলিল্লাহ। জি স্যার। সুস্থতা ওটা স্যার আলহামদুলিল্লাহ সুস্থ। আচ্ছা, ভেরি গুড। তো আবার নতুন করে আরেকটা ক্লাসের শুরু। অলরেডি তোমাদের শুরু হয়ে গেছে, পরীক্ষা শেষ মানে শুরু হয়ে গেছে নাকি? হুম। তোমাদের জি স্যার। সেকেন্ড ইয়ারের কার্যক্রম শুরু হয়ে গেছে। তো এখন বিষয়টা হচ্ছে, আচ্ছা, আমরা একটু ওয়েট করব, যদি কারো যুক্ত হতে সমস্যা হয় আমি একটু ইয়ে করব। হ্যাঁ, আচ্ছা, অনেকে আছে, সমস্যা নেই। নতুন অনেকে আছে। আচ্ছা, তো বিষয়টা হলো পরীক্ষা ফার্স্ট ইয়ারের এমনি ওভারঅল কেমন অভিজ্ঞতা বলো? কিছু কিছু অভিজ্ঞতা। স্যার আলহামদুলিল্লাহ ভালোই অভিজ্ঞতা হয়েছে, হ্যাঁ। তেমন কোনো পেন হয়নি। আচ্ছা, তো এই পরীক্ষার মাধ্যম দিয়ে নিশ্চয়ই নতুন কিছু আইডিয়া হয়েছে যে কি করা লাগতো, তাই না? ফার্স্ট ইয়ারে কিভাবে পড়াশোনা করা লাগতো, নিশ্চয়ই একটু হলেও আইডিয়া পেয়েছো। হুম? এই বিষয়গুলো কাজে লাগিয়ে আবার সেকেন্ড ইয়ারে নতুন করে পড়াশোনা শুরু করতে হবে, যেন আবোল তাবোল না হয়। কারণ একটা পরীক্ষা হয়ে গেছে মানে একটা ইয়ার শেষ, আবার নতুন করে একটা ইয়ার শুরু। আগামী বছরের ঠিক এই সময়ে তোমাদের ফাইনাল পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। যেমন গতবার আমরা সেকেন্ড ইয়ারে ক্লাস শুরু করেছিলাম 3 ডিসেম্বর থেকে, যারা এবার সেকেন্ড ইয়ারে পড়তেছে। আমার দায় কেন মনে আচ্ছা, একটু মিউট রাখবো, সাদিয়া সুলতানা। হুম, আচ্ছা। তো আমাদের ক্লাস শুরু হলো এই তো নভেম্বরে, মানে মনে করো ডিসেম্বরের শুরু থেকে। আগামীতে কিন্তু তোমাদের যেহেতু ফার্স্ট ইয়ারের পরীক্ষাটা একটু পিছিয়ে গেছে, এই জন্য সেকেন্ড ইয়ারের পরীক্ষাটা এবার জানুয়ারিতে দেওয়া হয়েছে। হ্যাঁ, কি যদি পরীক্ষা না পেছাতো বা যদি সময়টা এতটুকু না আগাতো, তাহলে হয়তোবা পরীক্ষা কিন্তু নভেম্বর ডিসেম্বরেই হতো সেকেন্ড ইয়ারের। ঠিক আছে? হুম। তো তোমাদের বেলাতেও কিন্তু যদি কোনো রকম রাজনৈতিক ঝামেলা টামলা না হয়, তাহলে ধরে নিতে হবে যে আগামী নভেম্বর ডিসেম্বরের মধ্যে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে। ঠিক আছে? তো দেখো, আমাদের সেকেন্ড ইয়ারের যাদেরকে পড়াচ্ছি ওদের কিন্তু এখন রিভিশন চলতেছে। গত হয়তো 1 মাস, 1 মাস, 2 মাস, তাহলে তারা রিভিশনের জন্য টাইম পাচ্ছে। হ্যাঁ, নভেম্বরের প্রথম থেকে আমরা রিভিশন চালাচ্ছি। তার মানে ওদেরও ওইরকম। তোমাদের কত মাস লেগেছিল শেষ করতে? 9 মাস নিয়েছিলাম, তাই না? এমনি ইয়ে করতে, মেন পড়া পড়তে জি স্যার। 9 মাস, 8 থেকে 9 মাস লেগেছিল। সেকেন্ড ইয়ারে একটু বড় কোর্স বিধায় ওরকম 9 থেকে 10 মাস টাইম লাগে। এই তারপরে আমরা আবার সেই যেমন করে রিভিশন দেওয়ার এভাবে রিভিশন দিব। তো এই জন্য আমি চাচ্ছিলাম যে যেহেতু এদিকে সময়ের একটা ব্যাপার রয়েছে, যাতে আমরা রিভিশন 2-1 মাস হাতে পাই, এই জন্য আমাদের আগে থেকে শুরু করা। অনেকে বলছিল স্যার জানুয়ারি থেকে শুরু করা যায় কিনা, অনেক পিছিয়ে যাবা, 1-1.5 মাস মানে অনেক সময়। অতএব রিভিশনের জন্য টাইম রাখতে হবে। আর যেহেতু আমরা একটু টেক্সট টেক্সট পড়ি, এই জন্য একটু সময় নিয়ে থাকি, একটু সময় লাগেই। তো সেই হিসাবে আমরা সময় পাবো, মনে করো আমাদের মেইন পড়ার জন্য 9 থেকে 10 মাস। আর যাতে আমরা কমপক্ষে 2 মাস একটু হাতে পাই রিভিশন দেওয়ার জন্য, কারণ রিভিশনটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ফার্স্ট ইয়ারে যারা পড়েছো তারা তো জানোই কিভাবে কি করা হয়েছে। সাপ্তাহিক পরীক্ষা টরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করা হয়, অনেকে দাও অনেকে দাও না। জি স্যার। পরীক্ষাগুলো দেওয়া গুরুত্বপূর্ণ কি না সেটা নিশ্চয়ই তোমাদের এবারের পরীক্ষার মাধ্যমে একটু হলেও বুঝতে পেরেছো, যে অন্তত লেখার স্পিড, টাইম ম্যানেজমেন্ট, এগুলোর জন্য অন্তত কিছু লেখালেখি করা প্রয়োজন। ফার্স্ট ইয়ারে অনেকেই ছিলা যারা নিয়মিত ছিল, আবার অনেকেই ছিল এলোমেলো করে তোমরা পড়াশোনা করেছো। অনেকেই বুঝতে পেরেছো যে কি করা উচিত ছিল আর কি করা উচিত হয়নি। হ্যাঁ, তো সেই অভিজ্ঞতা নিয়ে তোমাদের সেকেন্ড ইয়ারের নতুন যে জার্নিটা সেটা শুরু হোক। আর যখন যুক্ত হয়েছো তখন নিয়মিত থাকতে হবে, এটা হলো বড় বিষয়। নিয়মিত থাকলেই, নিয়মিত লাইভ ক্লাস বলো, লাইভ ক্লাস করতে যদি খুবই সমস্যা হয়, রেকর্ড ক্লাস হলেও করে যদি আমি আমার পড়াটাকে কমপ্লিট করে রাখি, তাহলে অন্তত পড়ার চাপটা হবে না। হ্যাঁ, সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করব ফার্স্ট ইয়ারের মতোই সেকেন্ড ইয়ারেও ধারাবাহিকভাবে পড়াটা চালিয়ে নিতে এবং ভালো মতো পড়াশোনা করতে।
তো আসলে যারা পুরনো আছো তারা তো জানোই কি কি করতে হবে আর কি করতে হবে না। যারা নতুন আছো তাদের জন্য আমার বিশেষ একটু কথা থাকবে, যেহেতু আজকে আমাদের হচ্ছে দিক নির্দেশনামূলক একটা বিষয়। তো এখানে আমি সিলেবাস নিয়ে কিছু কথা বলবো, তারপরে গ্রুপে আমরা কি করব কি করব না এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? প্রথমে আমরা একটু আলোচনা করে নিই আমাদের সিলেবাসটা নিয়ে। সিলেবাসটা সবাই দেখছো নাকি? জি স্যার। জি স্যার। ইতিমধ্যে আমি আমার চ্যানেলে হোক বা তোমাদের কাছে সিলেবাস আছে সেদিক থেকে হোক তোমরা নিশ্চয়ই সিলেবাসটা দেখেছো যে সেকেন্ড ইয়ারের সিলেবাসটা কেমন। অনেকে বলতেছো যে স্যার সিলেবাসের পরিবর্তন আসবে কিনা। তোমাদের পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই। পরিবর্তন হতে পারে যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হবে তাদের, কারণ দেখো প্রত্যেকটা সেশন, মানে যে সেশনটা শুরু হয় সেটা, যে সিলেবাসটা শুরু হয় সেটা মোটামুটি 8-9 মাস, এই 8-9 বছর চলমান থাকে। তা তোমাদের যে সিলেবাসটা সেটা শুরু হয়েছিল 2013-14 সাল থেকে, ঠিক আছে? ইফেক্টিভ ফ্রম দ্য সেশন 2013 টু 2014, 2013-14 সেশন থেকে তোমাদের বর্তমান সিলেবাসটা প্রচলিত ছিল। হয়তোবা আবার এমন হতে পারে যে এবার যারা ভর্তি হবে 24-25 সেশন থেকে হয়তোবা তাদের থেকে সিলেবাসটা নতুন একটা রূপ নিতে পারে। তবে আমরা এখনো জানি না, ফর্মালি এরকম কোনো নোটিশ বা এরকম কোনো নির্দেশনা পাইনি যেহেতু, এই জন্য আমরা বলতে পারতেছি না। হ্যাঁ, তবে যদি হয় তো তোমাদের টেনশন করার কোনো কারণ নেই, কারণ তোমরা সেকেন্ড ইয়ারে উঠে গেছো। তোমাদের ফার্স্ট ইয়ারে যে সিলেবাস দিয়ে শুরু করেছিল সেই অনুসারেই তোমাদের পরবর্তী একদম মাস্টার্স পর্যন্ত চলবে। কি কথা বোঝা গেল? হুম। অতএব এসব নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই। তারপরও যদি দু একটা পরিবর্তন হয়েই যায়, সেটা বিশেষ করে তোমাদের বাংলা যে সাবজেক্টগুলো আছে না, ওখানে যে মুক্তিযুদ্ধ বা এই বিষয়গুলোর একটা ঝামেলা ছিল, ওখানে হয়তো কিছু পরিবর্তন হতে পারে, ঠিক আছে? এখন তো সেটাও নেই স্যার। হ্যাঁ, আচ্ছা। তো দেখো আমাদের ফার্স্ট ইয়ারের মতোই এখানেও একই ধরনের পেপার। এখানে মোট টোটাল 6টা পেপার আছে। ওখানে যেমন 4টা ইংরেজি ছিল, 2টা বাংলায় ছিল, ঠিক আছে? সেগুলো তুমি বাংলাতে ইংরেজিতে দুটাতেই পড়তে পারতা। এখানে হচ্ছে দেখো আমাদের ইন্ট্রোডাকশন টু ড্রামা, আমরা ফার্স্ট ইয়ারে যেহেতু কোনো ড্রামা দ্বারা ইন্ট্রোডিউসড হই নাই, তাই এখানে হচ্ছে ইন্ট্রোডাকশন টু ড্রামা মানে ইন্ট্রোডিউস করা হচ্ছে। হুম 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 হুম। আচ্ছা আচ্ছা, আমি প্রশ্নটা দিয়ে দিচ্ছি। আচ্ছা সরি, আমি একটু, আচ্ছা, তো আশা করি সবাই শুনতে পাচ্ছ। তো সেটা বলছিলাম যে ইন্ট্রোডাকশন টু ড্রামা, অ্যাজ উই ডিডন্ট হ্যাভ এনি ড্রামা ইন আওয়ার ফার্স্ট ইয়ার কোর্স, উই হ্যাভ poetry, introduction to poetry, then introduction to prose, fiction and non-fiction, then we got English reading skills and writing skills. These are the 4 papers. এখানে আবার আমাদের একটু ভিন্নভাবে হচ্ছে, কারণ ফার্স্ট ইয়ারটা হচ্ছে জাস্ট ইন্ট্রোডাকশন। হ্যাঁ, আমরা জাস্ট ইন্ট্রোডিউসড হয়েছি ফর সামথিং, কিন্তু এখানে যাও লিখে দাও। আচ্ছা, তাহলে এখানে আমরা ইন্ট্রোডাকশন টু ড্রামা পড়ছি, মানে নতুন করে আমাদের ড্রামা ইন্ট্রোডিউস হবে যে আসলে ড্রামা কি জিনিস, হ্যাঁ, ড্রামা কী কী ধরনের হয়ে থাকে ইত্যাদি সম্পর্কে জানবো। তারপর রোমান্টিক পোয়েট্রি, এখন এইচ ভিত্তিক আমরা পাবো, আমরা এখন এইচ ভিত্তিক সাহিত্যকর্ম পাবো। থার্ড ইয়ার থেকে বিশেষ করে আমরা এইচ ভিত্তিক একদম 4th ইয়ার মাস্টার্স পর্যন্ত পেয়ে যাই। অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং, ইন দিস পেপার উই অ্যাকচুয়ালি হ্যাভ নাথিং নিউ, আমাদের নতুন কিছুই নাই। আমরা যা কিছু ফার্স্ট ইয়ারে পড়েছিলাম রিডিং এবং রাইটিংয়ের জন্য আলাদা আলাদা করে, এখানে একসাথে আমরা সবগুলো পাবো। বুঝতে পারছো? আমাদের কি ফার্স্ট ইয়ারের মনে আছে না কি করেছিলাম? জি স্যার। হ্যাঁ, ইংলিশ রিডিং স্কিলসে ফার্স্ট ইয়ারে যা করেছিলাম এখানেও তাই আছে। ইংলিশ রাইটিং স্কিলসে এখানে ফার্স্ট ইয়ারে আমরা যা করেছিলাম এখানেও তাই আছে। 2-1টা টপিকের একটু ভিন্নতা আছে, তাছাড়া বাকি সবগুলো প্রায় একই। অতএব এটা নিয়ে আমাদের খুব একটা বেগ পেতে হবে না। কয়েকটা জিনিস আমাদের একটু জাস্ট বুঝতে হবে। এখানে সবচেয়ে জরুরি যে পেপারটি হচ্ছে সেটা হলো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। হ্যাঁ, এইটা আমাদেরকে একটু মানে মন খুলে পড়তে হবে, হ্যাঁ, মানে বিস্তারিত আলোচনা করতে, তা না হলে এর সম্পর্কে যে বোধগম্যতা সেটা ক্লিয়ার হয় না। এইটাতে আমরা একটু বেশি গুরুত্ব দিব। আর বাকি যে 2টা পেপার রয়েছে এর মধ্যে যে সোশিয়োলজি অফ বাংলাদেশ, বাংলাদেশ সোসাইটি অ্যান্ড কালচার, এর ভিতরে যার যেটা যে কলেজে আছে
আমি সপ্তাহভিত্তিক ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো দিয়ে যাব, তোমাদের সেগুলো পড়ে নিতে হবে। ঠিক একইভাবে পলিটিক্যাল অর্গানাইজেশন অ্যান্ড দ্য পলিটিক্যাল সিস্টেম অফ ইউকে অ্যান্ড ইউএসএ, এটার ক্ষেত্রেও আমরা সপ্তাহভিত্তিক যে চ্যাপ্টার ওয়াইজ, হ্যাঁ, আমাদের যে ইয়াগুলো থাকবে, অধ্যায়গুলো থাকবে বা প্রশ্নগুলো থাকবে ইম্পর্টেন্ট, সেগুলো আমি দিয়ে দিব। আমি তোমাদের একটু দেখাতে যাচ্ছি। দেখো, এইভাবে তোমাদের মোটামুটি গুগল ক্লাসরুমের যে ক্লাস ওয়ার্ক আছে, গুগল ক্লাসরুমে তো সবাই যুক্ত হয়েছে নাকি? জি স্যার। এমন কেউ যদি থেকে থাকো যে জি গুগল স্যার। ক্লাসরুমে এখনো যুক্ত হওনি, তোমরা অবশ্যই ক্লাসের পরে রাত 10টা 10:30টার পরে আমাকে মেসেজ দিবে, কারণ এরপরে আবার সেকেন্ড ইয়ারের ক্লাস হবে, যারা এবার পরীক্ষা দিবে। তো তোমরা রাত 10:30টার পরে আমাকে মেসেজ দিবে, আমি কোড শেয়ার করে দিব, তোমরা যুক্ত হতে পারবে। তো গুগল ক্লাসরুমের ক্লাস ওয়ার্কে গেলে দেখো, স্ট্রিমে প্রধানত আমরা কি করি, স্ট্রিমে আমি এভাবে লিঙ্ক শেয়ার করি বা কোনো মেসেজ থাকলে সেই মেসেজগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর ক্লাস ওয়ার্কে গেলে তোমাদের এইভাবে পেপার ভিত্তিক, ক্যাটাগরি ভিত্তিক ফোল্ডার করা আছে, তার ভিতরে আবার সাব ফোল্ডার করা আছে। দেখো, প্রথমে হচ্ছে সিলেবাস, বুক লিস্ট বা ইন্ট্রোডাক্টরি ক্লাস, এই বিষয়ে যা কিছু সব এখানে থাকবে। তারপর ইন্ট্রোডাকশন টু ড্রামা, দেখো এখানে 6টা ড্রামার জন্য এরকম 6টা ফোল্ডার থাকবে। রোমান্টিক পোয়েট্রি, এরকম 6টা পয়েটের জন্য 6টা ফোল্ডার থাকবে। এখানে অবশ্য 5টা, সরি, ইন্ট্রোডাকশন টু ড্রামাতে রয়েছে 5টা ড্রামা। অ্যাডভান্স রিডিং রাইটিংয়ের পার্ট ওয়াইজ, পার্ট এ, পার্ট বি, পার্ট সি ওয়াইজ এভাবে আমরা যা পড়বো তার ফোল্ডার দেওয়া থাকবে। তারপরে হিস্ট্রি আছে টোটাল 9টা চ্যাপ্টার, 9টা চ্যাপ্টারের জন্য আমাদের 9টা এইভাবে ফোল্ডার থাকবে। সেই ফোল্ডারের ভিতরে আমরা আমাদের লাইভ ক্লাসের রেকর্ড ক্লাস, তার সাথে যে সকল পিডিএফ ফাইল এবং কোশ্চেন আনসারগুলো আমরা দিয়ে দিব। যেমন একটা ড্রামা দিয়ে দেখায়, এই যে ইডিপাস রেস্ক, মনে করো এই ড্রামাটা তোমাদের হচ্ছে প্রথম ড্রামা। এই ড্রামার এই ফোল্ডারে গেলে এইখানে প্রধানত দেখো আমি লাইভ ক্লাস দিয়ে দিয়েছি, তার সাথে রিলেটেড যদি কোনো পিডিএফ ফাইল প্রয়োজন সেগুলো দিয়ে দিব। সাথে সাথে এখানে ইম্পর্টেন্ট ব্রিফ কোশ্চেন, ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট ব্রড কোশ্চেন, এইভাবে আলাদা আলাদা ফোল্ডার আমি দিয়ে দিব। ঠিক আছে, অতএব তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। জাস্ট আমি যখন যা দিব তোমরা বিশ্বাস করে জাস্ট পড়তে থাকবা, এর থেকে বেশি কিছু আর চিন্তা করা লাগবে না। স্যার এটা দেননি, ওটা হয়নি, এটা তা করি না, ইত্যাদি এত কিছু ভাবার দরকার নেই। তোমরা জাস্ট, আর আমি যেহেতু প্রতিটা ক্লাসেই এভাবে করে একটা হোমওয়ার্কের শিট আমি শেয়ার করব তোমাদের মেসেঞ্জার গ্রুপে, অতএব এখানে পড়েই তোমরা বুঝতে পারবা যে আগামী ক্লাসের জন্য বিশেষ কোনো পড়া আছে কিনা বা বর্তমান ক্লাসে কি কি পড়ানো হয়েছে। আর এইখানে তোমাদের কত মাসের কততম ক্লাস চলছে তা কিন্তু উল্লেখ করা হবে। আজকের যে ক্লাসটা করছি আমরা, মূলত এই ক্লাসটা আমি আমার কাউন্টের ভিতরে ধরবো না। তোমাদের যেহেতু ক্লাস নেওয়া হবে কি কি বারে বলো তো? শনি, সোম, বুধ। বুধবার। হ্যাঁ, আমরা মেইনলি তোমাদের ক্লাস নিচ্ছি হচ্ছে, দেখো, স্যাটারডে, মানডে অ্যান্ড ওয়েডনেসডে, তাই তো, ওয়েডনেসডে, এই কয়দিন আমরা ক্লাস নিব। কখন থেকে? 7টা থেকে 8টা 30 পর্যন্ত। এই সময়ে আমরা যেহেতু ক্লাস নিব, তাই না? হ্যাঁ, কি হয়েছে ধরো, তাহলে 7টা থেকে 8টা 30 পর্যন্ত আমাদের প্রতি শনি সোম বুধ ক্লাস চলবে, তাই তো? জি স্যার। হ্যাঁ, এখন একটা বিষয় হলো যে আজকে যে ক্লাসটা নিচ্ছি এটা হচ্ছে জাস্ট ইন্ট্রোডাক্টরি ক্লাস। এখানে আমরা কোনো টপিক নিয়ে আলোচনা করবো না, কিন্তু আমাদের ওভারঅল আমরা কিভাবে ক্লাস করবো না করবো সেই বিষয় নিয়ে কথা হচ্ছে, সিলেবাস। অথবা আজকের ক্লাসটা আমাদের কাউন্টের ভিতরে হবে না। তাহলে প্রতি সপ্তাহে আমাদের টোটাল ক্লাস হবে কয়টা বলো তো? স্যার কোথায় স্পষ্ট আসতেছে না, হ্যাঁ বলো। কত কেটে কেটে আসতেছে যে। আচ্ছা, ওটা নেটওয়ার্কের জন্য হয়তোবা একটু পরে যদি স্যার। রেকর্ডটা দেখে নিবা। হ্যাঁ বলো। স্যার একটু মানে বুক লিস্টটা একটু যদি বুঝাই দিতেন। না, আমি আলোচনা করবো, আগে সিলেবাসে আসি, তারপরে আমি আলোচনা করছি। কোনো সব আজকে আলোচনা করবো। তখন যখন তোমাদের বলবো যে এখন বলো তোমাদের সমস্যা কি কি, তখন যদি আমার কোনো কিছু বাদ যায় তখন তোমরা বলবা। তার আগ পর্যন্ত আমি ধারাবাহিকভাবে একটু কথা বলে নিই, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, তাহলে প্রথমত আমরা সপ্তাহে 3টা করে ক্লাস নিব এবং মাস কাউন্ট হবে আমাদের 12টা ক্লাস ধরে, ঠিক আছে? কোনো মাস হিসেবে না যে এটা ডিসেম্বর মাসের বা জানুয়ারি, এরকমটা না। আমাদের 12টা ক্লাস হবে। আমি মেসেজ দিয়ে দিব ঠিক এইভাবে, যেমন এই গ্রুপে আমি এদেরকে যেমন দিয়েছি। হ্যাঁ, এই যে মনে করো এদের 10ম মাস চলছে, হ্যাঁ 10ম মাস সেকেন্ড ইয়ারের, সরি 10ম মাস শেষ হয়ে 11 মাসের ইয়া হয়েছে, 10ম মাস পর্যন্ত মেনলি ইয়া করছি আমরা। এরকম একটা টোটাল প্রত্যেকটা
দেখো প্রত্যেকটা গ্রুপে যদি আমরা যাই, দেখো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারে, এই যে এদের 6 মাস শেষ হয়েছে, ষষ্ঠ মাস আমরা শেষ করেছি। হ্যাঁ, এইভাবে করে 12টা ক্লাসের কোন দিন ক্লাস নেওয়া হয়েছে তার তারিখ, সাথে সাথে আমাদের, ঠিক আছে, কত তারিখে শেষ হয়েছে, কত তারিখে ফি দিতে হবে, কোন নাম্বারে ফি দিতে হবে, বিকাশ না রকেট, সব এখানে বলে দেওয়া থাকবে, তাই তো। এবং টাকা ফি প্রদান করার পর এখানে কি কি লিখে দিতে হবে সব আমি এখানে ক্লিয়ারলি লিখে দিব। শুধু তোমরা একটু মেসেজগুলো নিয়মিত পড়বা, পড়ে বুঝতে পারবা। এখানে কিন্তু আমি কোনো রকম ডিসেম্বর মাস, জানুয়ারি মাস এভাবে উল্লেখ করব না। আমি উল্লেখ করব কি হিসাবে বলতো, প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, এভাবে, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে যে কোনো মাসের মাঝামাঝিতে গিয়ে একটা মাস শেষ হচ্ছে, কারণ আমার 12টা ক্লাস হয়তো শেষ হতে আরো কয়েকদিন টাইম বেশি লেগে গেছে, তাই না, কারণ আমার মিস হতে পারে, অন্য কোনো কারণে মিস হতে পারে। এই জন্য জানুয়ারি ফেব্রুয়ারি এরকম ভাবে নয়, বরং আমরা কাউন্ট করব কিভাবে, 12টা ক্লাস ধরে, ঠিক আছে তো। এখন আমি বলি, আচ্ছা হ্যাঁ, 12টা ক্লাসের ভিতরে যখন 10ম ক্লাস হয়ে যাবে, 10টা ক্লাস যখন হয়ে যাবে, তখন আমি এইভাবে মেসেজটা তোমাদের দিব। দেখো তো কি লিখেছি এদের এখানে, যেমন ডিয়ার অল, আজ 29 নভেম্বর, মানে গত কালকে তোমাদের ষষ্ঠ মাসের 10টি ক্লাস শেষ হয়েছে। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে পড়াচ্ছি, কিন্তু এটা একটু মিউট রাখো, কারণ আনমিউট করা আছে। বলছে তাহলে 10টি ক্লাস শেষ হয়েছে, আগামী 5 ডিসেম্বর থেকে তোমাদের সপ্তম মাসের ক্লাস শুরু হবে। তার মানে এইখানে আরো 2টা ক্লাস হওয়ার আগেই কিন্তু আমি নোটিশটা দিয়ে দিয়েছি। তাই আগামী 5 ডিসেম্বরের মধ্যে সপ্তম মাসের ফিটা প্রদান করবে, এবং যারা নিয়মিত ক্লাস করছো ইত্যাদি সেটা বলা হয়েছে। তার মানে তোমাদের যখন 10টা ক্লাস হয়ে যাবে, তারপরে আমি এরকম একটা নোটিশ দিয়ে দিব যে তোমাদের সেকেন্ড, তাই তো, মাস্টার ক্লাস কবে থেকে শুরু হবে এবং তোমাদের ফি কবে দিতে হবে সেটা আমি জানিয়ে দিব। অতএব তোমাদের আলাদা করে বলার দরকার নেই, স্যার আমি কবে ফি দিব, কি করবো, এত কিছু বলার দরকার নেই। বরং আমি আগে থেকেই তোমাদেরকে বলে দিব যে কত তারিখে ফি দিতে হবে, কয়টা ক্লাস হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তবে ক্লাসের মাঝামাঝি যদি কেউ যুক্ত হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে তাকে পূর্ণ ফি দিয়ে যুক্ত হতে হয়, কিন্তু পরবর্তী মাসের সাথে ওই টাকাটাকে সমন্বয় করে দেখানো হয়, ঠিক আছে তো। তাহলে টোটাল হলো কি, আমাদের সপ্তাহে 3টা ক্লাস এবং 12টা ক্লাস ধরে একটা মাস কাউন্ট করা হবে। 10টা ক্লাস হয়ে গেলে পরবর্তী মাসের ফি সহ বাকিটা নোটিশ দিয়ে দেওয়া হবে, তোমাদের জানিয়ে দেওয়া হবে। অতএব টেনশন করার কিছু নাই। এটা হলো একটা বিষয়। তাহলে এটা নিয়ে কোনো কথা আছে যে ক্লাস কবে কবে হবে, সপ্তাহে কয়টা হবে, মাসে কয়টা হবে, এ নিয়ে কোনো কথা আছে? যদি না থাকে তো ভালো। এখন বিষয়টা হলো যে এই সপ্তাহে যে 3টা ক্লাস হবে, এই 3টা ক্লাসের মধ্যে যদি আমার কোনো ক্লাস মিস হয়ে যায়, মানে হতেই তো পারে, তাই না, আমার ব্যক্তিগত কারণে হোক, অন্যান্য অফিসিয়াল কারণে হোক, মিস হয়ে যেতে পারে। তো সেই ক্লাসটাকে আমি প্রধানত শুক্রবার করে, মানে ইয়া করে দেওয়ার চেষ্টা করি, তাই তো, ওটা মেকআপ করে দেওয়ার চেষ্টা করি। তাহলে সেটা আমি আগেই তোমাদেরকে জানিয়ে দিব। মানে আমি নতুনদের জন্য কথা বলছি, কারণ পুরোনোরা এই বিষয়গুলো অলরেডি জানে। আর একটা বিষয় হলো, তোমাদের ক্লাস কিন্তু 7টার সময় শুরু হবে, তাই তো, 7টার সময় শুরু হবে। আমি 7টার সময় ক্লাসের লিঙ্ক শেয়ার করব। আর একটা জিনিস বলে রাখি, যদি কোনো কারণে আমার 5 মিনিট দেরি হয়, তাহলে তোমরা একটু অপেক্ষা করবা, ধৈর্য ধরে অপেক্ষা করবা। গ্রুপে মেসেজ দেওয়ার কোনো দরকার নেই, 7টা 5 পর্যন্ত অপেক্ষা করবা। যদি কোনোভাবে 7টা 5 পেরিয়ে যায়, তাহলে ধরে নিবা যে আমি মোবাইলের কাছে নেই, বা আমি আপাতত মেসেজ দেওয়ার এমন কোনো পর্যায়ে নেই যে আমি তোমাদেরকে জানিয়ে দিব যে আমি আজকে ক্লাস নিব না, অথবা 10-15 মিনিট পরে নিব। কারণ আমি যদি আমার 10 মিনিটও দেরি হয়, তাও আমি জানিয়ে দিই আগে থেকেই যে আমি 7টা 5-এ বা 7টা 10-এ তোমাদের আজকের ক্লাসটি শুরু করব। এটা আমি আগে থেকে জানিয়ে দিই। এমন ব্যতিক্রম খুব একটা কমই ঘটেছে যে আমি জানাতে পারিনি। আর যদি এমনটা ব্যতিক্রম ঘটে, তাহলে বুঝতে হয় নেট নাই, নাই মোবাইলের কাছে আমি নাই, বা অন্য কোনো কারণ ঘটেছে। এই জন্য ধৈর্য ধরে তোমরা অপেক্ষা করবা। ক্লাস 7টা 5-10 বেজে যাওয়া মানে বুঝে নিবা আজকের ক্লাসটা আর হবে না, ঠিক আছে তো। আমি কি ক্লিয়ার করতে পারছি বিষয়টা? কারণ এগুলো নিয়ে একটা জি ঝামেলা স্যার। হয়। অতএব যদি 7টা 5 বা 10 বেজে যায়, কিন্তু আমি লিঙ্ক শেয়ার করছি না বা কোনো মেসেজ দিচ্ছি না, তাহলে বুঝে নিবা যে আজকের ক্লাসটা হবে না। এটা আগে থেকে বলে দিলাম। তা না হলে যদি 7টা 10-15তেও আমি ক্লাস শুরু করি, তা আগে থেকে আমি জানিয়ে দিই। আর জানাতে না পারা মানে বুঝতে হবে যে আমার কোনো সমস্যা হয়েছে, আমি তোমাদের জানাতে পারছি না, মানে আজকের ক্লাসটা হবে না, এটা। তাহলে যে ক্লাসটা হবে না সেটা আমাদের কাউন্টের মধ্যে যাবে না। যে ক্লাসটা আমি মিনিমাম 45 মিনিট নিব, আমি একটা জিনিস বলি, আধা ঘন্টাও যদি আমি কোনো ক্লাস নিই, তাহলে সেটাও আমি কাউন্ট করি না। আমি যদি মিনিমাম 45 মিনিট কোনো ক্লাস না নিতে পারি, তাহলে সেটাকে আমি আমার এই 12টা ক্লাসের ভিতরে ধরি না, ঠিক আছে তো। এই
তার জন্য এইগুলো নিয়ে স্যার আজকের ক্লাস কততম কি ইত্যাদি নিয়ে কোনো টেনশন করার কিছু নাই, কারণ প্রত্যেক দিন আমি যে ক্লাস নিব, ক্লাসের যে শিডিউলের যে হোমওয়ার্কের যে শিটটা থাকবে তার এখানে উল্লেখ থাকবে যে কত মাসের কততম ক্লাস চলছে এবং কত তারিখে। অতএব এখানেও উল্টাপাল্টা হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ তোমরা অনেকে এইগুলো প্রশ্ন জিজ্ঞাসা করে বলে আমি ক্লিয়ার করছি। আচ্ছা, এটা একটা বিষয় গেল। এরপর আসি, আমাদের এই যে ক্লাস হবে এই ক্লাসগুলো আমি কিভাবে নিব। ফার্স্ট ইয়ারে যারা আছো তারা জানো যে আমি টপিক ধরে ক্লাস করি, যে ইন্ট্রোডাকশন টু ড্রামাটা কি আগে শেষ করবো পুরোটা, তারপর রোমান্টিকে যাব, তারপর রোমান্টিক শেষ করি কি অ্যাডভান্স রিডিং রাইটিংয়ে যাব, এরকম প্রশ্ন। আসলে এরকমটা না। আমরা মনে করি ইন্ট্রোডাকশন টু ড্রামাতে যাব, ওখানে 5টা ড্রামা রয়েছে নাকি, এখানে টোটাল রয়েছে কয়টা জি ড্রামা? স্যার। 5টা ড্রামা। তার ভিতরে মনে 5টা করো একটা ড্রামা। ড্রামা আমি শেষ করব। শেষ করার পর ওটার কোশ্চেন আনসার ওগুলো আমি দিয়ে দিব, তোমরা পড়তে থাকবা। এই একটা শেষ করার পর আমি রোমান্টিক পোয়েট্রির প্রথমটাতে চলে যাব, যেমন আছে উইলিয়াম ব্লেক। তারপর উইলিয়াম ব্লেকটা পুরোটা শেষ করার পর আমি চলে যাব অ্যাডভান্স রিডিং রাইটিং এর পার্ট এতে, রিডিং এবং রাইটিং এর অংশে। তারপরে ওটা রিডিং আর রাইটিং অংশ শেষ করে আমি চলে যাব হিস্ট্রির কোনটাতে, মনে করো আর্লি মিডিল অ্যান্ড ইংলিশ পিরিয়ড এবং চসার এজে, কারণ এখানে বেশি আছে বিধায় আমাকে দুটা করে এজ আলোচনা করে আবার আমি ফিরে চলে যাব কোথায়, আবার ড্রামাতে নাকি। তারপর ড্রামাতে আবার সেকেন্ড ড্রামাটা পড়বো, তারপরে এইভাবে সেকেন্ড পয়েন্টকে পড়বো, তারপরে এইভাবে পার্ট বি পড়বো, তারপরে হচ্ছে হিস্ট্রির পরবর্তী দুটা এজ পড়বো। এরকম করে করে আমি চক্রাকারে প্রত্যেকটা পেপারেই পড়াবো। তাহলে 6টা পেপারের মধ্যে আমি পড়াবো কয়টা টোটাল? 4টা। আমি এই প্রথম যে 4টা আছে এই 4টার আমি বিস্তারিত পড়াবো, টেক্সট সহ যা কিছু আছে সবকিছু আমি পড়াবো, কোশ্চেন আনসার দিয়ে দিব, কোশ্চেন আনসার বুঝতে সমস্যা হলে কোশ্চেন আনসারগুলোও পড়িয়ে দিব। কিন্তু তোমাদের কাজ হচ্ছে নিয়মিত থেকে পড়তে হবে। আর বাকি যে দুইটা আছে এই দুটার ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছিলাম এখানে, দেখো এই যে এখানে ফোল্ডার করা থাকবে তোমাদের, হ্যাঁ, যেমন সোশিয়োলজি অফ বাংলাদেশ, বাংলাদেশ সোসাইটি অ্যান্ড কালচার, তারপর হচ্ছে এই যে পলিটিক্যাল অর্গানাইজেশন অ্যান্ড দ্য পলিটিক্যাল সিস্টেম অফ ইউকে অ্যান্ড ইউএসএ। এদের কি করা হবে, চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে দেখো এইভাবে দিয়ে দেওয়া হবে। যেমন চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এর মধ্যেই পার্ট এ বি সি বা ক খ বিভাগের কোশ্চেনগুলো থাকবে। যেমন হচ্ছে কি সোশ্যালজি বাংলাদেশের প্রথম অধ্যায় থেকে এখানে হচ্ছে ক বিভাগের ইম্পর্টেন্ট ব্রিফ কোশ্চেনগুলো, খ বিভাগের জন্য শর্ট কোশ্চেন এবং গ বিভাগের জন্য এখানে তোমাদের ব্রড কোশ্চেন দিয়ে দিব সপ্তাহ ভিত্তিক। 1 সপ্তাহের ভিতরে তোমাদেরকে এইগুলো পড়ে শেষ করতে হবে। ঠিক আছে, একদম পুরো শেষ করতে না পারলেও কোনো সমস্যা নেই, কিন্তু চেষ্টা করতে হবে আমি যে কোশ্চেনগুলো আপাতত দিয়েছি সেগুলো কমপ্লিটলি শেষ করে ফেলা। ঠিক আছে, স্যার প্রশ্ন হ্যাঁ বলো। স্যার প্রশ্নের ধরন আমাদের ফার্স্ট ইয়ারের মতোই থাকবে, পার্ট এ বি এইভাবে হ্যাঁ না ওই স্যার? একই জিনিস, হ্যাঁ কোনো চেঞ্জ নাই, একদম কোশ্চেনের ধরন একই। তাহলে হলো কি যে 6টার ভিতরে বাকি দুটো আমি পড়াবো না, জাস্ট আমি তোমাদের কোশ্চেনগুলো দিয়ে দিব, আনসারগুলো নিজ দায়িত্বে সংগ্রহ করে তোমাকে পড়ে নিতে হবে। আর 3টা করে চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর আমরা একটা করে ক্লাস টেস্ট নিব এইগুলোর জন্য। যেমন মনে করো সোশিয়োলজি অফ বাংলাদেশের এবং বাংলাদেশ সোসাইটি অ্যান্ড কালচারে 1 থেকে 3 চ্যাপ্টার পর্যন্ত 3 সপ্তাহে দেওয়া হয়ে গেছে। তখন যখন আমাদের ওদিকে এই 3টা শেষ করার পর আমি পরবর্তী পলিটিক্যাল অর্গানাইজেশন এটার চ্যাপ্টার দেওয়া শুরু করব, আর এই 3টা চ্যাপ্টারের উপরে একটা পরীক্ষা নেওয়ার জন্য একটা ডেট দিয়ে দিব। আবার যখন এটার 3টা চ্যাপ্টার শেষ হয়ে যাবে আবার এটা 3টা চ্যাপ্টারের উপর একটা টেস্ট নিব, তারপরে চতুর্থ চ্যাপ্টার থেকে আমরা আবার এটা শুরু করব। এইভাবে করে চক্রাকারে আমাদের প্রত্যেক মাসে 3টা করে চ্যাপ্টার আমরা শেষ করব এবং একটা করে পরীক্ষা নেব। কি কথা বোঝা গেল? স্যার আমাদের পরীক্ষাগুলো নেওয়া হয় কিভাবে? বলো। হ্যাঁ স্যার এক্সামগুলো নেওয়া হয় কিভাবে, আচ্ছা, মানে এই যে আমি অনলাইনে মনে করো কিভাবে? যে ফার্স্ট ইয়ারে একটা পরীক্ষা নিচ্ছি, ঠিক আছে, আমি প্রশ্নটা শেয়ার করে দিই। আমি প্রধানত কি করি, প্রশ্ন শেয়ার করে দিই, ঠিক আছে। যেমন এই যে ফার্স্ট ইয়ারের আজকে যে একটা ইংলিশ রিডিং স্কিলসের উপরে পার্ট এ এর উপরে একটা রিভিশন পরীক্ষা চলছে, তো সেটা বই থেকে আমি দিয়েছি ওদের 1 থেকে 15 মডেল পর্যন্ত। ওখান থেকে আমি এইভাবে প্রশ্নটা করে গুগল ক্লাসরুম এবং মেসেঞ্জারে দিয়ে দিব। তোমাদের কি করতে হবে, নিজ নিজ খাতায় উত্তর লিখতে হবে। খাতায় উত্তর লিখে যে বলছি দেখো, যে প্রশ্নে উল্লিখিত সময়ের মধ্যে উত্তর লিখে খাতার ছবি স্পষ্ট করে তুলে তার রিসাইজ করে নিজ নিজ ইনবক্সে জমা দিতে হবে। মেসেঞ্জারে জমা দিবা, আমি মেসেঞ্জার থেকে চেক করে ওখানে আমি তোমাদের সাথে কমেন্ট করে দিব, ঠিক আছে। এখন এইখানে একটা সুযোগ থাকতে পারে যে তোমরা হয়তো বই দেখে লিখবা, কি করে লিখবা, এই জায়গায় অন্তত এই বিশ্বস্ততাটা এখানে আমার প্রয়োজন, কারণ সরাসরি ক্যামেরা খুলে বা ইয়া করে প্রত্যেককে দেখা বা এটা সম্ভব হয় না। এই পরীক্ষার ব্যাপারটা অন্তত তোমাদের বিশেষ বিশ্বস্ততার একটা প্রয়োজন এখানে আছে। কি কথা বুঝতে পারছো?
জি স্যার। জি স্যার। ওখানে উল্লেখ এখানে আছে কত ইনবক্স মানে স্যারের হ্যাঁ আইডিতে, হ্যাঁ গ্রুপে আমার না। আইডিতে ইনবক্সে কোনো গ্রুপের মেসেজে দিবে, মানে গ্রুপে কোনো মেসেজ বা শেয়ার করা যাবে না। জাস্ট তোমাদের সাথে আমার যে আলাদা আলাদা করে কথা হয়েছে, তোমরা যেখানে ফি দিয়েছো, তা তোমাকে আমি যুক্ত করার আগে যেখানে কথা বলেছি, ওই ইনবক্সে তোমরা একসাথে ছবিগুলো অবশ্যই স্পষ্ট করে তুলবা, একটু সুন্দর করে যাতে আমি বুঝতে পারি, তারপর রিসাইজ করবা এবং একসাথে সিলেক্ট করে পাঠাবা। একটা একটা পেজ করে না, একটা একটা পেজ করে দেখতে গেলে আমার সময় লাগে, কিন্তু একসাথে দিলে পারে কি হয়, ওটাকে একটা মেসেজের একটা সিস্টেম আছে যেটা আমি ধীরে সহজে বুঝতে পারি, কারণ তা না হলে সমস্যা হয়। তো এইভাবে মেইনলি আমরা টেস্টগুলো নিয়ে থাকি। কি কথা বোঝা গেল? কি বুঝতে জি পারছো? স্যার, বুঝতে স্যার পারছি। হ্যাঁ বলো। স্যার আর মানে একটা একটা করে পেজ দেব, না, একা মানে একসাথে সবগুলো পেজ সবগুলো দেব না? একসাথে সিলেক্ট করে তারপরে শেয়ার করবা। জি স্যার, এটাই। আর সবচেয়ে ভালো হয় যদি বিভাগ ওয়াইজ সিলেক্ট করে, যে ক বিভাগের মনে করে একটা পেজ, ওটা আলাদা করে পাঠালো, উপরে লিখে দিল ক বিভাগ, তারপরে খ বিভাগে হয়তো 2-3টা পেজ লিখছে, তাহলে 3টা পেজকে সিলেক্ট করে খ বিভাগ লিখে শেয়ার করলাম, তারপর হচ্ছে গ বিভাগ লিখে শেয়ার করলাম। এভাবে করলে আমারও বুঝতে সুবিধা হয়, এবং যেহেতু মেসেঞ্জারে দেখাতো, এমনি সরাসরি খাতা দেখতে খুব টাইম কম লাগে এবং সহজ হয়, কিন্তু নেটওয়ার্কের জন্য বা অন্যান্য কারণে অনেক সময় দেরি হয়, আসতে চায় না। এই জন্য একটু আর রেজুলেশন কমাই দিলে পরে আরো ভালো হয়। অনেকে রেজুলেশন বেশি হলে পরে ওপেন হতে চায় না, এই জন্য তোমরা মোটামুটি ওটা পরে দেখা যাবে। তো এইভাবে তোমরা মেনলি আমার সাথে সিলেক্ট করবা, ঠিক আছে? স্যার, হ্যাঁ বলো। তাসমিম ভাই একবার ভিডিও মেক করছিল না, কিভাবে সেন্ড করব, ওইটা হচ্ছে আমাদের মানে আবার কাজে লাগতে পারে যারা নিউ তাদের জন্য। আচ্ছা তাসমিম সমস্যা নেই, ভাইকে সেটা বলতেছি, দেখা স্যার যাবে। তাসমিম ভাইয়া আপনি আমাদের গ্রুপে দিয়ে দিন এটা। আচ্ছা সমস্যা নেই, ওটা দেখা যাবে কি করা যায়। হ্যাঁ ওটা দিয়ে দিবেনি, সমস্যা নেই। আচ্ছা আবার সকলের সমস্যা পড়লে আবার দেওয়া হবে, সমস্যা নেই। আচ্ছা আফসানা মিমি একটু মিউট রাখতে হবে। আর ক্লাসের সময় তোমরা দয়া করে একটু মিউট রাখবা, যখন কথা বলবা আনমিউট করে কথা বলবা, দিয়ে আবার মিউট করে দিবা, তা না হলে তোমাদের ওদিকের মিউজিক সাউন্ড ভয়েস রেকর্ড হয়ে গেলে তোমাদের এই ক্লাসগুলো আবার রিপিট করে দেখতে গেলে সমস্যা বোধ করবা। হ্যাঁ এই জন্য একটু চেষ্টা করবা। আচ্ছা এটা গেল হচ্ছে আমাদের ক্লাসগুলো আমরা কিভাবে নিব এবং প্রত্যেকটা কিভাবে চক্রাকারে পড়াবো। হ্যাঁ কি কথা বোঝা গেল এখানে? ইয়েস স্যার। যে একটা টপিক আমরা ধরবো, সেই টপিকের আমরা রেকর্ড প্রথমত পুরো টেক্সটটা পড়বো, টেক্সট যদি পড়ার মতো হয়, টেক্সট পড়ার পর সেগুলোর আমি ইম্পর্টেন্ট ব্রিফ শর্ট ব্রড কোশ্চেনগুলো দিয়ে দিব, তারপরে তোমরা ওগুলো পড়তে থাকবা, তারপরে আমরা পরের পেপারের তারপরে টপিকটা পড়বো, এইভাবে চক্রাকারে আমরা ধীরে ধীরে শেষ করব। এই তো এটা একটা বিষয় গেল। স্যার এভাবে পড়লে তাহলে আমাদের ওই যে কোর্স গুলো, 4টা কোর্স কতদিনে শেষ হবে, এরকম কোন কি আপনি শিডিউল করে রেখেছেন? না এটা তো আমি প্রথমে কথা বলেছি, কত মাস লাগবে, কত মাস লাগবে? সেটাই আমি একটু জানতে কত মাস লাগবে আমাদের। আমি বুঝি নাই কথা, একটু বলো আবার, কার সমস্যা? স্যার বলেছি আমাদের এই যে প্রতি মাসে মানে প্রতি সপ্তাহে 3টা করে ক্লাস নিলে আমাদের এই যে কোর্স গুলো শেষ করতে কত মাস সময় লাগবে, না মানে এই কথাটা আমি এরকম আর কি। প্রথমেই বলেছি, এই কথাটা আমি প্রথমেই বলেছি, ওটা কি শোনোনি কেউ? স্যার আমি প্রথম ছিলাম না, এই জি জন্য স্যার, আমি আপনি বলছিলেন 9 মাস বা তার অধিক বেশি লাগতে পারে। হ্যাঁ 9 থেকে 10 মাস, এটা আমি আগেই জি প্রথমে স্যার। বলেছি যে অলরেডি আমাদের সেকেন্ড ইয়ার এবার যারা পরীক্ষা দিবে ওদের অলরেডি 2 মাস আগেই কিন্তু মানে নভেম্বরেই ওদের পূর্ণাঙ্গ কোর্স হয়ে গেছে, এখন আমাদের রিভিশন চলতেছে, ঠিক আছে? মোটামুটি ফার্স্ট ইয়ারে আমাদের 9 মাস মতো লাগে, আর সেকেন্ড ইয়ারে গেলে ওই 10 মাস বা এরকম সময় লাগে। হ্যাঁ তারপরে আমরা করব কি, পরবর্তী সময়টা আমরা রিভিশন এবং এক্সাম প্রিপারেশনের জন্য পরীক্ষা টরীক্ষা নেওয়া এগুলো নিয়ে থাকি, ঠিক আছে? আচ্ছা তো তারপরে এটা গেল হচ্ছে আমাদের সিলেবাস ভিত্তিক কথাবার্তা, কিভাবে ক্লাস নিব, কিভাবে পড়াবো এগুলো। এরপর বইয়ের ব্যাপারে একটু আসি। বই নিয়ে অনেকের একটু ঝামেলা হচ্ছে যে কিভাবে আমরা কোন বইগুলো পড়বো, তাই না? বইয়ের বুক লিস্টটা আমি অলরেডি দিয়েছি তোমাদের গ্রুপে, তোমরা কি পেয়েছো? জি স্যার। জি স্যার। সবাই দেখছো কি না? হুম একটা ভিডিও সহ আমি দিয়ে দিয়েছি, ভিডিওতেও আমি বিষয়টা ক্লিয়ার করেছি আসলে কি করতে হবে। তোমাদের টোটাল হচ্ছে 6টা পেপার, তার ভিতরে তাই তো 4টা ইংরেজি 4টা বাংলা। এইখানে আমি বইয়ের লিস্টগুলো দিয়ে দিয়েছি, এখানে একটু খেয়াল করো, কিছু কিছু বইয়ের টেক্সট আলাদা, ক্রিটিক্যাল অ্যানালাইসিস বই আলাদা, আর কিছু কিছু আছে যেগুলো একটা বইয়ের ভিতরে টেক্সট এবং ক্রিটিক্যাল ডিসকাশন সহ সবই দেওয়া আছে।
যেখানে টেক্সট আলাদা করে লেখা, দেখো টেক্সট আলাদা, ওর সাথে ক্রিটিক্যাল রাইটিং বই আলাদা, সেখানে কিন্তু আলাদা করে দুইটা বই দিয়ে দিয়েছি। যেমন পোয়েটিক্স, এটা টেক্সট আলাদা, তার ক্রিটিক্যাল অ্যানালাইসিস বইটা আলাদা। কিন্তু বাকিগুলো দেখো, এই যে এটা অ্যাজ ইউ লাইক ইট, আর্মস অ্যান্ড দ্য ম্যান, রাইডার্স টু দ্য সি, এগুলোর ভিতরে টেক্সট এবং ক্রিটিক্যাল অ্যানালাইসিসগুলো আছে। আবার দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল, এর জন্য টেক্সট আলাদা, এর ক্রিটিক্যাল রাইটিং আলাদা। ঠিক আছে? তো এইখানে টেক্সটগুলোর জন্য যেগুলোর আলাদা আলাদা বই, সেগুলো আলাদা টেক্সট বই কিনতে হবে। আর যেগুলো টেক্সট একসাথে আছে তাদের জন্য আলাদা টেক্সট কেনার দরকার নেই। আর এখানে প্রধানত তোমাদের দুই রাইটারের বই বেশি পাওয়া যায়, একটা হচ্ছে রামজিলাল আর একটা হচ্ছে ডক্টর সেন। তো আমি সবসময় বলে থাকি যে তোমরা চেষ্টা করবা, রামজিলালের বইগুলো এখন নাকি অ্যাভেলেবল পাওয়া যায় না, আমি জানি না। হ্যাঁ, যে পোয়েট্রির জন্য সেনের বই, আর হচ্ছে ড্রামা বা অন্যান্য বিষয়গুলোর জন্য রামজিলালের বই, এই দুটাকে আমার ভালো মনে হয়। তবে এখন যেহেতু জি ওরকমটা স্যার। নাকি বই পাওয়া যাচ্ছে না, তো এই জন্য তোমরা যেটা পাবা সেটাই কিনে ফেলবা, কারণ আমি টেক্সট তো পড়াবো, টেক্সট সব বই একই রকমের হয়। ঠিক আছে? তবে একই রকম বই হলে ভালো হয়, ঝামেলা হয় না। তবে যেহেতু তোমরা গ্রুপে আছো, পেজ টেজে ছবি টবি তুলে তোমরা শেয়ার করে নিতে পারবা, যেগুলো আমি ক্রিটিক্যাল অ্যানালাইসিস বা প্যারাফ্রেজ বা ওই জাতীয় যদি কোনো পড়া দিই, তোমরা একটু শেয়ার টেয়ার করে নিতে পারো। আচ্ছা, বই নিয়ে খুব একটা ঝামেলা হয় না, কারণ আমি যেহেতু সামার দেখো, এবং প্রত্যেকটাতে আমি কি করি, চেষ্টা করি যে তাদের ক্রিটিক্যাল অ্যানালাইসিস বা এই জাতীয় জিনিসগুলো আলাদা করে শিট করে দিতে। তো তোমাদের তো টেক্সট তো আছেই, টেক্সটের সাথে সাথে বইও আছে। এখানে আমি আবার করি কি, যে যেগুলোর দেওয়ার দরকার, হ্যাঁ, যেগুলো যেমন হচ্ছে হিস্ট্রির ক্ষেত্রে বিশেষ করে বা পোয়েট্রির ক্ষেত্রে, আমি কি করেছি, ওইগুলোর যে ক্রিটিক্যাল অ্যানালাইসিস বা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, এইগুলো জাতীয় ছোট ছোট করে, যেমন হচ্ছে ইংলিশ, মিডিল ইংলিশ পিরিয়ড বা এই জাতীয় জিনিসের সামারি আমি আলাদা করে দেওয়ার চেষ্টা করেছি। যে পলিটিক্যাল অ্যান্ড লিটারি হিস্ট্রি অফ অ্যান্ড ফিচার, প্রথমে দেখো পলিটিক্যাল হিস্ট্রিটা শিট করেছি, তারপরে হচ্ছে এখানে লিটারি হিস্ট্রি শিট আছে। এইভাবে করে আলাদা আলাদা করে দেওয়ার চেষ্টা করি বইগুলো পড়ার পর। তাহলে বই পড়ানোর পাশাপাশি আমি যে শিটগুলো দিব সেগুলো একটু আলাদা করে পড়ে ফেলতে হবে, হ্যাঁ, গুছিয়ে। কারণ কিছু কিছু জায়গায় শুধু বইয়ে গুছিয়ে দেওয়া নেই, বিশেষ করে হিস্ট্রির ব্যাপারটা নির্দিষ্ট কোনো বইয়ে যেহেতু স্ট্যান্ডার্ড মানের নাই, এই জন্য খুব ঝামেলা হয়। তো ওগুলোকে আমি গুছিয়ে দেওয়ার চেষ্টা করব, তোমরা গুগল ক্লাসরুমটা ঠিকমতো ব্যবহার করলেই হবে। আচ্ছা, তাহলে বুক লিস্টের ব্যাপারে যেটা আসছিলাম, তাহলে এখন এখানে যেহেতু আমি একটা পেপারে সবগুলো তো একসাথে পড়াচ্ছি না, এই জন্য একসাথে বই না কিনলেও চলবে। আবার কেউ যদি বলো যে স্যার একসাথে কিনে নিব, তাতেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, পুরনো বই নিলেও সমস্যা না, একমাত্র গাইড বই বাদে বাকি বইগুলোর পুরনো নিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে? তোমরা পুরনো বইও নিতে পারো, কিন্তু স্টাডি গাইড যেগুলো নিবা সেগুলো অন্তত পরীক্ষা হয়ে যাবে, তারপর যে আপডেট বার হবে সেই বই নিবা। কি কথা বোঝাতে পারছি? স্যার, পরীক্ষা শেষ হলে কি আবার নতুন বই বের হয় স্টাডি গাইডের জন্য গাইডের নতুন বই ক্ষেত্রে? বার হয়, গাইডের জন্য নতুন বই বার হয়, কিন্তু এইগুলোর কোনো নতুন বই বার হয় না। এই যে 80%, না না, ওগুলো না। হ্যাঁ, গাইড নতুন করে আবার বার করে, ঠিক আছে, তো আপডেট করে প্রশ্ন কোনটা নতুন আসছে। স্যার ওই তো প্রিভিয়াস কোশ্চেনের অ্যানসার সহ দেয়, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। তো এই জন্য গাইডটা এখন কেনার দরকার নেই। আর আমি যেহেতু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়েই দিই, এখন তোমরা অনেকে দেখা যায় তোমাদের ইনকোর্সের জন্য ঝামেলা হয়, হ্যাঁ, যে এক এক কলেজে এক এক সময় ইনকোর্স পরীক্ষা নেই, আর আমার পড়ানোর সাথে হয়তো দেখা যাচ্ছে তোমাদের কলেজের পড়া নাও মিলতে পারে, তাই না? কারণ আমি যে স্টাইলে পড়াবো দেখা যাচ্ছে কলেজে মিলছে না, আমার টার্গেট থাকে পুরো ফাইনাল, আর কলেজে তো না পড়িয়ে অনেক সময় পরীক্ষা নিয়ে নেয়। তো সব কিছু মিলে কলেজের সাথে মিলে না, তোমাদের ইনকোর্স দেখাচ্ছে পড়া হয়নি আমার এটা, অথচ তোমার ইনকোর্স পরীক্ষা আছে, তখন তো আমি তোমাকে কোনোভাবে এটাতে হেল্প করতে পারছি না। যেহেতু পারছি না, তোমাকে তাহলে নিজের দায়িত্বে ওইগুলোকে ম্যানেজ করে নিতে হবে আপাতত ইনকোর্সের জন্য। আর যদি আমার পড়ানোর ভিতরে হয়ে যায় তাহলে তো কোনো সমস্যা না। হ্যাঁ, আচ্ছা, তো এগুলো গেল। এখানেও ঠিক একই ঘটনা ঘটছে, দেখো উইলিয়াম ব্লেকের রামজি বা সেন, এখানে যে কোনো একজন রাইটার নিলে হবে, আমি অর দিয়েছি, যে কোনো একটা নিয়ে নিবা। স্টাডি গাইড এখন দরকার নেই, স্টাডি গাইড না নিলেও চলে। অ্যাডভান্স রিডিং রাইটিং এর জন্য এই যে একটাই বই পাওয়া যাবে, প্রফেসর কেয়ামা বাড়ির যে বইটা আছে, এটা সবাই নিবা, অন্য রাইটারের বই আপাতত নেওয়ার দরকার নেই। একইভাবে হিস্ট্রির জন্য টোটাল দুইটা বই আমি ইউজ করি, একটা হচ্ছে উইলিয়াম জেলং এর, হ্যাঁ, উইলিয়াম জেলং এর দেখো হিস্ট্রির একটা বই আছে, ইংলিশ লিটারেচার নামে, এই একটা বই আছে। এই বইটা থেকে আমি মেনলি পড়াই, পুরোটাই আমি পড়ানোর চেষ্টা করি, বাদ দিয়ে ইম্পর্টেন্ট কথাগুলো যাতে ধারাবাহিকভাবে একটা ইংলিশ রাইটারের বই থেকে পাও। আর সাথে যেহেতু এই বইটা গাইডের মতোই, হ্যাঁ, প্রফেসর কল্যাণনাথ দত্ত, এই বইটা হচ্ছে একটা গাইডের মতো,
তাই এর জন্য আলাদা করে স্টাডি গাইড না নিয়ে তোমরা যদি মনে করো যে কল্যাণনাথ দত্তের এই বইটা নিতে পারো। তা না হলে যেহেতু আমি এখান থেকে পুরোটা পড়াই না, কিছু কিছু জিনিস পড়াই, তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে হয়তো বা করতে পারি, ছবি তুলে বা করে আমি শেয়ার করতে পারি, ঠিক আছে? তাহলে ওগুলো দেখা যায়, তাহলে অন্তত এই বইটা তোমরা একটু নিয়ে নিবা, ইংলিশ লিটারেচারের উপরে উইলিয়াম জে লং এর এই বইটা। আর সাথে সাথে প্রত্যেকটা এজের জন্য যেহেতু আমি পলিটিক্যাল, লিটারি হিস্ট্রি সহ ইম্পর্টেন্ট যে সকল মুভমেন্ট আছে ওগুলোর শর্ট নোট বা ওগুলো আমি যেহেতু আলাদা পিডিএফ এর মাধ্যমে দিচ্ছি, তো আশা করি খুব একটা ঝামেলা হবে না। হ্যাঁ, এই হলো ব্যাপার। আর বাকি যেগুলো আছে এইগুলোর ক্ষেত্রে টেক্সট বুক, এখন এর বিভিন্ন রাইটারের টেক্সট পাওয়া যায়। হ্যাঁ, বিভিন্ন রাইটারের টেক্সট পাওয়া যায়। তোমরা যদি টেক্সট আসলে পড়তে চাও বা কলেজে যদি ক্লাস হয় বা কলেজে যদি স্যারেরা পড়ায়, তাহলে সেই স্যারদের কাছ থেকে পরামর্শ নিয়ে তোমরা কোন রাইটারের টেক্সটটা নিলে ভালো হবে তোমরা সেটা নিয়ে নিতে পারো। তবে আমি যেহেতু টেক্সট পড়াই না বা এগুলোর ক্ষেত্রে আমি নাই, সেই জন্য আমি কি করি, গাইড কিনতে বলি, এবং সেটা হচ্ছে কোন গাইড বলো তো, লেকচার পাবলিকেশনের। অন্যগুলো নিও না। হ্যাঁ, অন্যটার দরকার নেই, কারণ অনেক সময় তোমরা কোশ্চেন আনসার পাও না। কারণ আমি যেহেতু লেকচার গাইড থেকে ফলো করেই কোশ্চেনগুলো দিয়ে থাকি, তাই তোমরা চেষ্টা করবা লেকচার গাইডের কোশ্চেন মানে গাইডটা একটু নিয়ে ফেলতে, এবং দয়া করে আপডেটটা নেওয়ার চেষ্টা করবা। এখন দেখাচ্ছে আমি হয়তো 2-1 সপ্তাহ এটার পড়া দিব না, কারণ তোমাদের পরীক্ষাও তো হতে আরো প্রায়, ওই পরীক্ষা হতে 2 মাস হয়ে যাবে, অতএব আপডেট অনেক সময় পাওয়া মুশকিল হয়ে যায়। হ্যাঁ, তো এই জন্য পুরনো নিলেও হবে, তবে যেগুলো তোমরা হয়তো যে কোশ্চেন আনসারগুলো পাবা না সেগুলো হয়তো নতুন পরে নিয়ে ছবি টবি তুলে শেয়ার করা যেতে পারে, কারণ খুব একটা যে পরিবর্তন হয় তা কিন্তু না। কি কথা বোঝা গেল? তাহলে বাংলাগুলোর জন্য জি কোনটা স্যার। নিবা? লেকচার গাইড একটু করে নিবা। হ্যাঁ, তা না হলে দেখা যাচ্ছে অন্যান্য গাইড নিয়ে তোমরা টেক্সট বাদে হ্যাঁ বলো, বুঝলাম না। টেক্সট বাদে শুধু গাইড নিলে হবে না? হ্যাঁ, ওই যে বললাম, যদি মনে করো যে তুমি গাইড দিয়েই পড়ে ফেলবা তাহলে টেক্সট না নিলেও চলবে, কিন্তু টেক্সট পড়লে ভালো হয় আর কি, কারণ আমি সবসময় মনে করি যে পড়াশোনা শর্টকাট না হয় ভালো। হ্যাঁ, একটু টেক্সট পড়লে অনেক কিছু দরকার তোমার বোধগম্যতার মধ্যে আসে, যেগুলো পরবর্তী কাজে লাগবে আর কি। হ্যাঁ, পরবর্তী চাকরি বাকরি বা অন্যান্য ক্ষেত্রে অনেক নলেজ থাকে, যেগুলো এখন গ্যাদার করা থাকলে পরে সহজ হয়ে যায়। এই জন্য চেষ্টা করবা অন্তত একটা টেক্সট নিয়ে ওগুলো একটু রিডিং দেওয়ার জন্য একবার করে হলেও। হ্যাঁ, মানে জি যে স্যার। আসলে পড়াশোনার জন্য পড়াশোনা করতে চায় তার জন্য বলছি। আর যদি কেউ মনে করো অত টাইম নেই, অত আমি দিতে পারবো না, তাহলে গাইড নিবা আর আমি যে কোশ্চেনগুলো দিব সেগুলো পড়ে নিবা। কিন্তু আমার কথা থাকে, যেহেতু স্টুডেন্ট লাইফে পড়াশোনা করছোই, তাহলে এই পড়াশোনাটা যেন পরবর্তী জীবনে কাজে লাগে, এর জন্য অন্তত একটু বিস্তারিত পড়তে। যদিও বিস্তারিত পড়াটা ধৈর্যের ব্যাপার এবং খুবই পরিশ্রমের ব্যাপার। এই পরিশ্রম এবং ধৈর্য নিয়ে যারা পড়াশোনা করতে পারবে, পরবর্তী জীবনে তাদের সাকসেস হওয়ার সম্ভাবনাটা বেশি হয়ে যায়। আর যারা শর্টকাট ওয়েতে মনে করবা কোনো রকম সার্টিফিকেট পেয়ে গেলে পরে দেখে নিব, ওই দেখতে দেখতে জীবনের অর্ধেক পার হয়ে যাবে, কিন্তু কুলিয়ে উঠতে পারবে না, কারণ এক একটা সময়ের এক একটা কাজ। স্টুডেন্ট লাইফের পড়াশোনাটা তুমি নিশ্চয়ই ওই মানে প্রফেশনাল লাইফে গিয়ে আর করতে পারবে না, ওই সময়টাই আসবে না, তুমি পড়তেই পারবে না, তখন দেখা যাবে ওই গ্যাপটা থেকে যাওয়ার কারণে তোমার ওই জায়গাটা পূরণ হচ্ছে না। এই জন্য আমি সবসময় বলি যে পড়াশোনাটা বিস্তারিত হওয়া ভালো, শর্টকাট যত কম পড়াশোনা করবা ততই তোমার জন্য ভালো, কারণ সফলতার কোনো শর্টকাট নাই, এটা আমরা জানি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মানি না। ওকে, তাহলে এই হলো আমাদের বইয়ের ব্যাপারে। কারো কি কোনো কথা আছে বলো? না স্যার। বই নিয়ে, বা অনেকে হয়তো বই কিনে স্যার ফেলেছে। আমি আপনার সবগুলা কথা শুনছি, কিন্তু আমি আরেকটা তারপরেও প্রশ্ন করি, যদিও হ্যাঁ মানে বলো। বিরক্তি লাগতে পারে না আপনার। না, বিরক্ত সেটা লাগার হচ্ছে কিছু যে নাই। স্যার, হ্যাঁ মানে আপাতত মানে আপনার ক্লাসের সাথে আপনি যে ক্লাসগুলা করাবেন সেগুলোর সাথে মানে যাতে সমন্বয় রেখে পড়তে পারি, বা স্যার সবসময় না আমি না পিডিএফ দেখে পড়তে পারি না, আমাকে একটু বই পড়তে হয়। তো আপাতত মানে কোন বইগুলা কেনা অনেক বেশি ইম্পর্টেন্ট? না, আমি তো বলেই দিলাম যে আমি কিভাবে পড়াবো, এখানে ইম্পর্টেন্ট বই বলতে কোনো বই নাই। আমি তো কিভাবে পড়াবো সেটা তো বলেই দিয়েছি না। মনে করো একটা ড্রামা পড়াবো, প্রথম ড্রামাটা, তাহলে প্রথম ড্রামা তো আর একদিনে শেষ হবে না, ওর জন্য মোটামুটি 3-4টা ক্লাস লাগবে। তাহলে 3-4টা ক্লাসের পর তারপর আমি চলে যাবো রোমান্টিক পোয়েট্রির প্রথমটাতে, তাহলে প্রথমটা পড়াবো, তাহলে ওখানেও যেহেতু প্রায় 7-8টা পয়েম আছে, ওখানেও দেখা যাচ্ছে আমাকে 5-7টা ক্লাস লেগে যাবে, তাই না? তারপরে চলে যাবে অ্যাডভান্স রিডিং। তাহলে তুমি বুঝতেই পারতেছো যে আগামী 1 সপ্তাহের মধ্যে আমার কোন বইটা লাগবে। কি বুঝতে পারছো জি আমার স্যার, কথা? বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে তুমি তো বুঝতে পারছো যে কোন বইটা তোমাকে এখন কিনতে হবে। তাহলে আমি নিশ্চয়ই প্রথম আগামী ক্লাস থেকে আমি ইন্ট্রোডাকশন টু ড্রামার প্রথম যে এডিপাস রেস্ক আছে ওটাই শুরু করবো। তাহলে ওই বই দুটো তোমাকে আগে কিনতে হবে। এটা নিতে হয়তো দেখো 3-4টা ক্লাস মানে প্রায় 7 থেকে 10 দিন টাইম লাগবে। তাহলে 7 থেকে 10 দিন মানে তুমি এরপর 7 থেকে 10 দিন পরে তোমাদের আবার উইলিয়াম ব্লেকের বইটা লাগবে। এভাবে করে তুমি এখন, আমি তো ওই জন্য বললাম যে সব বই একসাথে না কিনলেও হবে, কিন্তু আমাকে ফলো করতে হবে এবং নেক্সট কি পড়ানো হবে তারপর ভিত্তি করে তোমাকে বইগুলো কালেক্ট করতে হবে।
আবার দেখেছে যে পিডিএফ যদি কেউ পড়তে পারে তার জন্য বইয়ের প্রয়োজনই নাই, তাই না? কারণ এখানে তো দেখা যাচ্ছে ড্রামার যে টেক্সট তো স্যার আমি অনলাইনে আপনার গুগলে সার্চ দিলেই পাওয়া যায়। হ্যাঁ বলো। স্যার আমি আপনার পিডিএফ পড়ছি, এখন আমি তো একটু দূরে আছি, বইটা পরে কিনলে হবে মানে 1 বা 2 সপ্তাহ পর? আমি তো বললাম যদি পিডিএফ থেকে তুমি পড়তে পারো বা যদি অনলাইন থেকে পড়তো তাহলে বই না কিনলেও চলবে, এটা তোমার ধৈর্য বা সহ্যের উপর ডিপেন্ড করবে। তোমার কোনো বই না কিনলেও চলবে, ঠিক আছে? যে আমি জীবনে বই কিনবো না তাও চলবে, কারণ সবকিছু অনলাইনে আছে, ঠিক আছে? এখন সেটা তুমি কতটুকু গুছিয়ে নিতে পারছো জি সেটা স্যার। তোমার উপর ডিপেন্ড করবে। টেক্সট বই তো অনলাইনে অ্যাভেলেবল আছে, প্রত্যেকটা ড্রামা, প্রত্যেকটা পয়েম, সবকিছু গুগলে সার্চ দিলেই পোয়েট্রি ফাউন্ডেশন আছে, পিডিএফ অপশন আছে, সব জায়গাতেই তুমি পাবা। অতএব বই যে কিনতে হবে তারও কোনো গ্যারান্টি নাই। অতএব পড়ার জন্য যে ম্যাটেরিয়াল দরকার সেগুলো তুমি যে কোনোভাবে ম্যানেজ করলেই হলো, মানে যেন পড়াশোনার অসুবিধা না হয়। অনেকের ওই যে চোখের সমস্যা, অনলাইনে বেশি করে মনোযোগ রাখতে পারে না, তাদের জন্য নিশ্চয়ই প্রবলেম, তাহলে বই কিনতে হবে। আর যারা অনলাইনে খুব অভ্যস্ত, ভালোই পড়তে পারে, তাদের জন্য তো বই না কিনলেও চলবে, কারণ কোশ্চেন আনসার তো আমি পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা কিভাবে আসলে ম্যানেজ করবা, কিন্তু যাতে এলোমেলো না হয় পড়াশোনাটা শুরু থেকেই। যেহেতু তোমরা শুরু থেকেই যুক্ত হয়েছো এবং অলরেডি একটা পরীক্ষা দিয়ে তোমাদের আইডিয়া হয়ে গেছে যে পড়াশোনার ক্ষেত্রে ফাঁকি দেওয়া ঠিক কি ঠিক না, কিভাবে পড়াশোনা করা উচিত কি উচিত না। আমি তো দেখো যে ফার্স্ট ইয়ারে তোমাদের কোর্সকে আমি কমপ্লিট করে দিতে পারিনি, বলো তো পেরেছিলাম তো? জি স্যার। আমি কিন্তু কমপক্ষে 3 মাস আগে, তাই না, 3 মাস আগে আমি সবকিছু তোমাদেরকে কমপ্লিটলি দিয়ে দিয়েছি। হ্যাঁ, এর ভিতরে তারপরও দেখা যাচ্ছে পরীক্ষার আগের রাতের দিনেও কেউ কেউ নাকি প্রশ্নের উত্তর পায় নাই, এমনও শুনেছি। শুনেছো কিন্তু তোমরা নাকি মেসেজে দিচ্ছে না, গ্রুপে মেসেজ দিচ্ছে না? জি স্যার। হ্যাঁ, যে পরীক্ষার আগের রাতেও তারা প্রশ্ন উত্তর পায়নি, বলো। অথচ ওইগুলো 3 মাস আগে থেকেই সব আগে থেকে ম্যানেজ করা আছে। তাহলে তোমরা কি ধরনের অ্যাক্টিভ ছিলা যে আমি বারবার গ্রুপ থেকে আউট করেছি, আবার যুক্ত করেছি, আউট করেছি, আবার যুক্ত করেছি, কিন্তু তোমরা অ্যাক্টিভ হওনি। সেই জন্য পরীক্ষার আগের রাতেও তোমরা প্রশ্নের উত্তর চাচ্ছ যে আমি প্রশ্নের উত্তরগুলো পাই নাই, কিন্তু গুগল ক্লাসরুমে সব দেওয়া আছে। এমনকি নন মেজরগুলোর জন্য তাসমিম তো আলাদা গ্রুপ করেই দিয়েছিল নাকি, তারপরও সে পায় নাই। তাহলে কিভাবে সম্ভব বলো? জি স্যার, খুব উপকার হয়েছে। তাহলে তোমরা একজন আরেকজনকে হেল্প করবা, তাহলে সমন্বিতভাবে পড়াশোনা করলেই হয়ে যায়। আর অনলাইনের সময় কারো অসুবিধা হবে এটা তো মেনে নেওয়া যায় না। হ্যাঁ, কারণ একজন আরেকজনের সাথে অলওয়েজ কানেক্টেড, রাত 12টা পর্যন্ত আমি কানেক্টেড থাকি অনলাইনে, তাই না? এছাড়া দেখা যাচ্ছে সারাদিন তোমরা তো আছোই। অতএব এই ক্ষেত্রে তোমাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হবে, একজন আরেকজনকে হেল্প করবা, পড়াশোনা দ্রুত গতিতে চলবে, এই তো ব্যাপারটা। এখানেও যদি কেউ অজুহাত খুঁজে পায়, রাত 10টাতেও মানে রাত 7টার সময়ও যদি কারো অসুবিধা হয় যে স্যার আমি ব্যস্ত থাকি, তাহলে সারাদিনই সে ব্যস্ত, আবার রাতেও ব্যস্ত, তাহলে পড়াশোনার জন্য তো টাইম না বের করতে পারলে যেটা হবার সেটা তো লাস্ট টাইমে হবেই। এটা তো আর জাদুবিদ্যার কোনো ব্যাপার না। তো এই জন্য তোমরা একটু চেষ্টা করবা ভালো করে ধারাবাহিকভাবে পড়াশোনা করতে। আচ্ছা, বই নিয়ে কি আর কারো কোনো কথা আছে? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো তো। স্যার আমি একটা জিনিস বুঝতে চাইতেছি, ওইটা হইতেছে স্যার আমাদের তো স্যার 6টা সাবজেক্ট, ওই ক্ষেত্রে স্যার 4টা সাবজেক্ট, যে 4টা ইংলিশ ওই 4টা মাস্ট বি, আর যে 2টা বাংলা আর ইংলিশও নেওয়া যায়, ওই ক্ষেত্রে স্যার কোন দুইটা বেস্ট হয় স্যার, এটা জানতে চাইছিলাম। কোন দুটা বেস্ট বলতে ইংরেজি না বাংলায় লিখবা এটার ব্যাপার, না কোন বই নিবা সেটা বেস্ট বলতেছো? হ্যাঁ স্যার, কোন বইটা নিব, কারণ আমি মানে আপনার একটা ভিডিওতে দেখতে পেয়েছি আমি যে বলেই দিলাম, আমি কিছুক্ষণ আগেই তো বললাম, কিছুক্ষণ আগে বলি নাই কথাটা, মনে খেয়াল করনি? আমি বললাম কি যে টেক্সটটা যদি এর টেক্সট বিভিন্ন রাইটারের পাওয়া যায়, তোমাদের কলেজ যদি ক্লাস হয় কলেজে এবং স্যাররা যদি পড়ায়, তাহলে স্যারদের অনুসরণ করে যে রাইটারেরটা পাওয়া যায় তোমরা নিয়ে নিবা। অথবা যদি কলেজে ক্লাস না হয় যে কোনো একটা রাইটারের নিলেই হবে, দিয়ে পড়বা। স্যার ওইটা বলি নাই স্যার, মানে বলতে চাইছি যে 2টা শেষের বই, যে ইন্ট্রোডাকশন টু সোসিওলজি আর হইতাছে আরেকটা সোসাইটি এন্ড কালচার, ওই 2টার ক্ষেত্রে স্যার লেকচার পাবলিকেশন বলছে না। আর আরেকটা বিষয় হলো, হ্যাঁ তো আমি বুঝতে পারছি তোমার কথা, যে তুমি এই দুটার মধ্যে কোনটা নিবা, তাই ইন্ট্রোডিউসিং সোশিওলজি আর বাংলাদেশ সোসাইটি এন্ড কালচার, এটা এই দুটার মধ্যে স্যার এই কোনটা নিবা? দুটার মধ্যে নাকি স্যার ইংলিশেও পড়া যায়, বাংলায়ও পড়া যায়, এইটা জানতে চাইছি আর কি স্যার। হ্যাঁ, তুমি এখন ইংরেজিতে পড়বা না বাংলায় পড়বা, কোনটা ভালো মন্দের এটা বলতে চাচ্ছ, তাই তো? এখানে ভালো মন্দের কোনো ব্যাপার না, যে আমি ইংরেজি লিখলে আমাকে বেশি মার্ক দিবে, বাংলায় লিখলে আমাকে কম মার্ক দিবে, এমনটা ব্যাপার না। তুমি যে ভাষাতেই লেখো, তুমি যদি এক্স্যাক্টলি লেখো ভালো করবা, এক্স্যাক্ট না লিখলে খারাপ হবে, এই হচ্ছে ব্যাপার। এখানে ইংরেজি লিখলে আমাকে বেশি মার্ক দিবে, বাংলায় লিখলে কম মার্ক দিবে, এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে? জি স্যার। না স্যার, এই দুইটার মাঝে কনফিউশন ছিলাম কি যে কোনটা নিব, কারণ ওইটা সম্বন্ধে জানি না, তো এই জন্য স্যার আমি একটু বাংলায়, যেহেতু বাংলায় নিবেন। হ্যাঁ হ্যাঁ, স্যাররা প্রধানত এটা বাংলায় ক্লাস নেয়, খাতা সবাই বাংলাতেই লেখে, অতএব বাংলাতে নেওয়াই ভালো, ঠিক আছে তো?
আচ্ছা স্যার, ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ স্যার এই জন্য। স্যার আমি একটু কথা বলতাম। হ্যাঁ বলো। ওই যে একদম প্রথমের দিকে মানে ওই যে পোয়েট্রিক গুলা ওগুলার এটা একদম, হ্যাঁ হ্যাঁ প্রথমে, হ্যাঁ এগুলো এইটাতে তাহলে আমাদের হচ্ছে প্রথমে দুইটা হচ্ছে টেক্সট আর রামজিলাল, এই দুইটা হচ্ছে আলাদাভাবে নিতে লাগবে। আর বাকিগুলো 3, যেকোনো একটা 4, নিলেই হবে। 5 এগুলা হচ্ছে একটা বই কমপ্লিট, একটা বই কমপ্লিট। আবার এটা আর টেক্সট লাস্টেরটা আলাদা, আবার এটা আলাদা। হ্যাঁ মানে এগুলোর ভিতরে টেক্সট নাই বিধায় আমি এখানে টেক্সটটা উল্লেখ করেছি, ঠিক আছে? আর এদের ভিতরে টেক্সটও আছে, ক্রিটিক্যাল দেওয়া আছে, সামারিটা আছে। আর পয়েটিক্স এটা কিন্তু তোমাদের আসলে সেকেন্ড ইয়ারে নেই, কিন্তু এখানে যে ট্র্যাজিক হিরো বা ড্রামা কাকে বলে, ড্রামার বিশেষ বৈশিষ্ট্য, এগুলো কিন্তু এই পয়েটিক্স থেকে রেফার করা হয়। এবং অনেকগুলো কোশ্চেন আছে যেগুলো বুঝতে হলে এই পয়েটিক্সের কয়েকটা চ্যাপ্টার আছে পড়তে হবে, যেটা তোমাদের থার্ড ইয়ারেও আছে। পয়েটিক্সের কিন্তু কিছু অংশ থার্ড ইয়ারে পড়তে হবে, তো সেটা আমরা সেকেন্ড ইয়ারে পড়ে ফেলবো। বুঝতে পারছি তাতে কি কি হবে? এখানে ট্র্যাজেডি কমেডির মধ্যে পার্থক্য কি, ট্র্যাজেডির বৈশিষ্ট্য কি, ট্র্যাজিক হিরোর বৈশিষ্ট্য কি, এগুলো আমাদের এই পয়েটিক্সের আলোচনা করতে হবে বিধায় আমি পড়িয়ে দিব, তাহলে তোমাদের এই কোশ্চেন আনসারটা বুঝতে সহজ হবে। এই জন্য এই বইটা আমি ইনক্লুড করেছি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো তারপরে বই বিষয়ক আর কারো কোনো প্রবলেম আছে কিনা? স্যার। হ্যাঁ বলো। স্যার স্যার বলছি যে আমাদের এখানে যে ড্রামাতে যে 6টা বা যে 5টা, এটা কি মানে ওই একটা ড্রামারই একটা বই, নাকি ওই ড্রামার ভিতরে একটা বই ভিতরে? এই যে প্রত্যেকটা আলাদা আলাদা ড্রামা, প্রত্যেকটা আলাদা আলাদা ড্রামা। না তাইলে আমাদের কি ড্রামাতে এই তাইলে হচ্ছে এই 5টা ড্রামা নিয়ে আমাদের ড্রামা বইটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, আর ঠিক তেমনি পোয়েট্রিতে হচ্ছে যে কটা আছে, যে 6টা আছে বা 7টা আছে, ওই 7টা রাইটারের 7টা পোয়েট্রি, নাকি নাকি এক একটা রাইটারের অনেকগুলো পোয়েট্রি করে আছে? এই যে সিলেবাস দেখলে বুঝতে পারবে যে এক রাইটার, একটু মিউট রাখো। দেখো স্যার এক একটা ড্রামার জন্য এক একটা বই কিনতে হবে? হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটা আলাদা করে বলেছি। তোমরা এখানে বুঝতেছো না যে এখানে আমি যে লিস্ট করেছি, এই লিস্টে কি বোঝাচ্ছে? সব মিলে 18টা বই। এটা কি একটা বই না এখানে 6টা বইয়ের কথা বলা হয়েছে? 6 আর 3 এ 9টা বইয়ের কথা বলা হয়েছে। একটু খেয়াল করো তো, এটা কি একটা বইয়ের হিসাব? না স্যার, এক একটা ড্রামার জন্য এক একটা বই, আবার কিছু কিছু ড্রামার টেক্সট আলাদা আর ইসে আলাদা। আচ্ছা একটু মিউট রাখো, কারো মনে হয় তিশা একটু মিউট রাখো, তোমার ইয়ারফোন নাই তো, এটা আবার রিপিট হচ্ছে আমার কাছে কথা। মানে এই কথাটা এখনো বুঝতে পারোনি যে আলাদা আলাদা বই নাকি একটা বই? এটা কি এখনো বুঝোনি তোমরা? অনেকেই এতবার করে বললাম। স্যার বুঝতে পারছি, সবগুলো বই আলাদা। স্যার এটা বুঝছি, তাইলে আমাদের পোয়েট্রিতে তাহলে মানে কতগুলা পোয়েট্রি হচ্ছে স্যার? এই যে এখানে আমি যে কয়টা বই বলেছি, এই যে দেখো, উইলিয়াম ব্লেকের জন্য একটা বই, ওয়ার্ডসওয়ার্থের জন্য একটা বই। স্যার এবার প্রশ্ন হচ্ছে উইলিয়াম ব্লেকের পোয়েট্রি কয়টা দেওয়া আমাদের বইয়ে? এই যে এখানে সিলেবাসটা আছে না, সিলেবাস দেখলেই বুঝতে পারবে যে এখানে সব উল্লেখ করা আছে কোন কোন কবিতা পড়তে হবে। ওখানে কিছু পয়েন্ট সিলেক্টেড করে দেওয়া আছে। একটু তিশা তুমি মিউট রাখো। দেখো এখানে সিলেবাসে কি করা আছে, উইলিয়াম ব্লেকের কয়টা কবিতা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। উইলিয়াম ব্লেকের কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। এসটি কোলরিজের 1টা 2টা। জর্জ গর্ডন বায়রনের একটা কবিতার একটা ক্যান্টো। শেলির 2টা কবিতা। জন কিটসের 1টা 2টা 3টা 4টা কবিতা। এই 4টা কবিতার জন্য আলাদা আলাদা বই না, এই এক বইয়েই এই 4টা কবিতায় পাবা। এই উইলিয়াম ব্লেকের এক বইয়ে এই 11টা কবিতায় পাবা, তেমনি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এক বইয়ে এই সবগুলো কবিতা পাবা। ঠিক আছে, একটা রাইটারের জন্য স্যার এতগুলা বাঁচবো না, বেঁচে যাবা। সবাই পারছে, তুমিও পারবা, ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ সবাই পেরেছে, তুমিও পারবা। এখন তো ভয় লাগতেছে যে পারবো কিনা। না পারবা না, একটা জিনিস সবসময় ভাবো, আমার আগের জনটা যদি পারে আমি কেন পারবো না, তাই না? অতএব এটা নিয়ে ভাবার প্রশ্নই আসে না যে আমি পারবো না, এই কথাটা বাদ দিয়ে হিসাব করবা যে আমি পারবো, বাকিরা পারলে আমিও পারবো। স্যার যেদিন হ্যাঁ স্যার যেদিন এই সিলেবাসটা দেখছি ওই দিন আমার জ্বর আসছিল স্যার, সেকেন্ড ইয়ারের আপনার ওই ভিডিওটা দেখে। না জ্বর আসার কোনো কারণ নেই, বাকিরা পারলে তুমি কেন পারবে না? তুমি কি অন্য গ্রহ থেকে আসছো আর এরা কি অন্য গ্রহ থেকে আসছে? তাহলে অতএব সবাই পারছে কেন স্যার? ফার্স্ট ইয়ারে আমরা 20টা পোয়েম পড়ছি না, হ্যাঁ ইজিলি নিতে হবে, মাইন্ডসেট আপ পজিটিভ। 20টা কবিতা তখন মনে হবে কোনো কবিতাই না এটা পড়ার পর। আবার থার্ড ইয়ারে যখন উঠবা তখন বলবা ও বাবা সেকেন্ড ইয়ারে তো পড়া ছিলই না। হ্যাঁ
তো এক একটা ইয়ার তোমার ডেভেলপ হবে। স্যার প্রথম যখন কোর্সগুলো দেখছি ভাবছি ফার্স্ট ইয়ারের মতোই 6টা কোর্স প্যারা হবে না, এখন তো বই দেখে না বই তো ফার্স্ট ইয়ারটা কোনো পড়াশোনা না, তো ফার্স্ট ইয়ারটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন, তোমার সাথে একটু গল্প করে নেওয়া হয়েছে। সেকেন্ড ইয়ার থেকেই পড়াশোনা ফার্স্ট শুরু ইয়ারটা হয়, হচ্ছে একটা ডেমো। ঠিক আছে? ফার্স্ট ইয়ারটা হচ্ছে তোমাদের দেখানো হয়েছে যে এরকম এরকম হয়। প্রথমে হয়তো স্যার সিলেবাস দেখলে মানে একটু কঠিন লাগে অথবা ভয় লাগে, কিন্তু লাগবে। ওই যখন ছোট বাচ্চা ছিল তখন মনে হয়েছে যে 5 এর থেকে যখন 6 এ উঠবো, হাই স্কুলে উঠবো, তখন কি ভয় ভয়, হ্যাঁ হাই স্কুল থেকে যখন কলেজে উঠবো তখন ভয় ভয়, কলেজ থেকে অনার্সে উঠবো, এটা কোনো ব্যাপার না, ওটা কেটে যাবে, ওগুলো নিয়ে আসলে টেনশন করার কোনো কারণ নেই। আচ্ছা, তো যাই হোক, তাহলে বই নিয়ে আশা করি তোমরা বুঝতে পেরেছো কি কি করতে হবে, কি কি নিতে হবে। তাহলে এই হলো আমাদের আলোচনা। বই নিয়ে বললাম, সিলেবাসের ব্যাপারটা বললাম, এখানে সবকিছু দেওয়া আছে, সিলেবাস আছে, বুক লিস্ট আছে, সবটা একটু সুন্দর করে দেখে নিবা। এবার স্যার গর্ডন বাইরনের যে একটা ক্যান্টো, ওই একটা ক্যান্টোর জন্য কি আলাদা একটা বই? আলাদা একটা বই, হ্যাঁ, শুধু একটা ক্যান্টোর জন্য একটা বই, এরকম প্রচুর ইয়া আছে, তাই তো? ওর অনেকগুলো ক্যান্টো আছে, তার ভিতরে তোমাকে শুধু একটা ক্যান্টো পড়তে হবে। আর একটা ক্যান্টোই হচ্ছে এই যতগুলো কবিতা আছে তার থেকে সবচেয়ে বড় কবিতা, ঠিক আছে তো? হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, অনেক, মনে কত 100 না 232টা না কয়টা স্টেঞ্জা আছে আর কি, বুঝতে পারছো? ভয় পাওয়ার কোনো কারণ স্যার এখন আর বইলেন না স্যার। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা পড়বো তারপরে। হ্যাঁ, আমরা এতদিন পড়তেছি, এখনো পড়বো। ভাবছিলাম একটা ক্যান্টো ইনক্লুডেড থাকবে। না, ওই জন্যই তো যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয় 100 জন, ফোর্থ ইয়ার পর্যন্ত যেতে যেতে হয়ে যায় 30 জন, বুঝো না কেন হয়? আস্তে আস্তে তো ব্যায়ামের যে ফোর্সটা, চাপটা, প্রেশারটা তো দিতেই হবে। আস্তে দিতে দিতে তুমি একসময় একটা শানিত ব্যক্তি হয়ে যাবা, যারা পারবে না তারা পিছিয়ে পড়বে, যারা পারবে তারা ওইখানে আসলে চলে যাবে, এটা হচ্ছে পার্থক্য। ওকে, এরপর আসি। হ্যাঁ, আমাদের ক্লাসের সময় হচ্ছে 1.5 ঘন্টা। হ্যাঁ, তো এর ভিতরে এই গুগল মিটে আমার 1 ঘন্টা আমার ক্লাসটা মোটামুটি একটানা চলে, 1 ঘন্টা পর কেটে যাবে, আমি আবার লিঙ্ক শেয়ার করব ক্লাস 2 হিসাবে, তোমরা এই লিঙ্কের মাধ্যমে আবার যুক্ত হবা, ঠিক আছে? কিছুক্ষণ পরে হয়তো কেটে যেতে পারে। আচ্ছা, এখনো 3 মিনিট সময় আছে। আচ্ছা, 3 মিনিট। হ্যাঁ, এরপর আসি। বাকিটা হচ্ছে যে আমাদের, তাহলে বলছিলাম কি 12টা ক্লাস নিয়ে একটা মাস কাউন্ট করা হবে। হ্যাঁ, আগে তোমরা যেটাতে অভ্যস্ত আছো সেই অভ্যাসটা আমি একটু কাটিয়ে ফেলতেছি, ফার্স্ট ইয়ারে যেমনটা করেছিলাম সেটা না, এখন একটা নতুন সিস্টেম করতেছি। সেটা হলো যাতে সবাই আমার সাথে একবার হলো কানেক্ট করে। অনেকে তোমরা যুক্ত হওয়ার পর ঘাপটি মেরে থাকো, চুপ মেরে থাকো, হ্যাঁ, তার সাথে আর যোগাযোগ করা যায় না, মেসেজ দিলেও সে সিন করো, মেসেজের উত্তর দেয় না। তাই এখন আমি কাজ করেছি কি, যে 10টা ক্লাস হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে জানিয়ে দিব, জানিয়ে দেওয়ার পর 12টা ক্লাস হয়ে যাবে। যখন 12টা ক্লাস হয়ে গেলে পারে তার পরের দিন বিকেলে সবাইকে আমি গুগল ক্লাসরুম থেকে রিমুভ করে দিব। একটু বিষয়টা মনোযোগ দিয়ে খেয়াল করো, তা নাহলে পরে বলো স্যার আমাকে রিমুভ করছেন কেন। তাহলে হচ্ছে কি, যে 12টা ক্লাস শেষ হয়ে যাবে তোমাদের 1 মাসের, 12টা ক্লাস শেষ হবে যে রাতে, তার পরের দিন বিকালে আমি সবাইকে গুগল ক্লাসরুম থেকে রিমুভ করে দিব। যেহেতু আমি 10টা ক্লাসের আগে নোটিশ দিয়ে দিয়েছি, 10টা ক্লাস থেকে যে তোমাদের কবে ফি দিতে হবে, অতএব ওই 12টা ক্লাস শেষ হওয়ার মধ্যেই আমি তোমাদের রিমুভ করে দিব। যারা এর ভিতরে ফি দিবা তারা আমাকে মেসেজ দিয়ে দিবা, বা ফি দেওয়া পরে দিবা, যেটা যেভাবেই হোক, তোমরা আমাকে সবাই আলাদা আলাদা করে মেসেজ দিয়ে আবার এই যেমন যুক্ত হয়েছো না, কোড চেয়েছো বা কোড দিয়েছে তোমরা গুগল ক্লাসরুমে যুক্ত হয়েছো, ওইরকম করে আবার সবাইকে প্রতি মাসে একবার করে হলেও আমার সাথে মেসেজ দিতে হবে যে স্যার আমাকে কোডটা দেন, আমি গুগল ক্লাসরুমে যুক্ত হব, তোমাদেরকে অ্যাক্টিভ করার জন্য, যাতে তোমরা চুপ মেরে বসে না থাকো। অন্তত প্রতি মাসে একবার হলেও তোমার সাথে আমার কানেক্ট যেন হয়, ঠিক আছে? আর তারপরে আমি আবার সবার ইনবক্সে ঢুকবো, 2 দিন সময় দিব, যে 2 দিনের মধ্যে সবাই গুগল ক্লাসরুমে অ্যাড হতে হবে। যারা ওই 2 দিনের মধ্যে অ্যাড হবে না, তাহলে ধরে নেওয়া হবে যে তারা পরের মাস থেকে আর আগ্রহী না, তাদেরকে মেসেঞ্জার গ্রুপ থেকেও আউট করে দেওয়া হবে। কি আমার কথা ক্লিয়ার? জি স্যার, এটা বেস্ট। জি স্যার। না, এটা না করলে আমি আসলে কোনোভাবে তোমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। তোমাদের মেসেজ দিলে তোমরা সিন করো, অন্তত গুগল ক্লাসরুম থেকে রিমুভ করলে তুমি আমাকে একবার হলেও মেসেজ দিবে যে স্যার গুগল কোডটা আমাকে দেন। অনেকে আবার অন্যের কাছ থেকে কোড নিয়ে যুক্ত হয়, সেটা হওয়ারও কোনো কারণ নেই, কারণ আমি আবার ইনবক্সে ঢুকবো, ঢুকে আমি দেখবো যে তুমি আমার কাছ থেকে কোড চেয়েছো কিনা, যে তুমি আমার কাছ থেকে কোড চেয়ে যুক্ত হয়েছে কিনা। যদি যুক্ত না হও, তোমাকে আমি মেসেঞ্জার থেকেও যুক্ত করে দেবো। মানে তোমাকে আমার সাথে কানেক্টেড থাকতে হবে, অ্যাক্টিভ তোমাকে আমার রাখা দায়িত্ব। স্যার ফোনটা কেটে যাবে। হ্যাঁ, কেটে যাক, আমি আবার লিংক শেয়ার করবো, হ্যাঁ, সমস্যা নেই।
আচ্ছা, তো এ পর্যন্ত বেশ কিছু কথা বললাম। এখন লাস্ট আরেকটা কথা বলি, দিয়ে মোটামুটি আমাদের শেষ করব, তারপর তোমাদের কিছু জানার থাকলে বলবা। এবার হচ্ছে ক্লাসে যুক্ত হওয়ার ব্যাপার নিয়ে। আমাদের ক্লাসটাকে আমরা দুইভাবে করতে পারি, তাই না? একটা হচ্ছে কি, লাইভ ক্লাস। তোমরা কি অনেকে আছো যারা লাইভ ক্লাসে হয়তো কোনো না কোনো কারণে যুক্ত হতে পারো না, তাই না? আমরা চেষ্টা করব যাতে আমরা প্রতিনিয়ত লাইভ ক্লাসে যুক্ত হই। লাইভ ক্লাস ছাড়া আসলে পড়াশোনা হয় না। রেকর্ড ক্লাস করে কি পড়াশোনা করা যায় খুব একটা, বলো তো? মনোযোগী জি না স্যার, না স্যার, একদমই হয় না। আমি তো নিজেও অনেক সময় করেছি যে একটা ক্লাস যেটা রেকর্ড চলে যায় সেটা থেকে আবার পুনরায় সেই আগ্রহবশত সেইটা নেওয়া, এটা খুব কঠিন হয়ে যায়। হ্যাঁ, তো এই জন্য তোমাদের কাজ থাকবে হচ্ছে তোমরা যথাসম্ভব লাইভ ক্লাসে যুক্ত হবা। যদি কারো বিশেষ কারণে লাইভ ক্লাসে যুক্ত হতে সমস্যা হয় কোনো দিন, তাহলে তোমরা দয়া করে যে ক্লাসটা মিস হয়ে গেছে সেটা নেক্সট ক্লাসের আগেই তোমরা একটু দেখে নিবা, কারণ 2-3টা ক্লাস একবার মিস হয়ে গেলে ওইটাতে আর দেখতে ভালো লাগে না, পরবর্তী ক্লাসেও যুক্ত হতে ভালো লাগে না, যে কি বুঝবো না একটা ব্যাপার থাকে। এই জন্য আজকের যে লাইভ ক্লাস তোমার মিস হবে, তুমি চেষ্টা করবে আগামী লাইভ ক্লাসের আগেই ওই ক্লাসটাকে শেষ করে ফেলা, এবং কোনো কিছু না বুঝলে পরের লাইভ ক্লাসে যুক্ত হয়ে সেই সমস্যাটা বলা, ঠিক আছে? এবং আরেকটা বিষয় হলো, যদি তুমি রেকর্ডেড ক্লাস করোই, তাহলে দয়া করে সবাই কি করবা, যে স্যার আমি রেকর্ড ক্লাস করি, তার প্রমাণ হিসাবে তুমি যে রেকর্ড ক্লাসটা করেছো আমি বুঝতে পারবো, বলো তো? কোনো প্রমাণ আছে? না স্যার। এই জন্য দেখো, প্রত্যেকটা লাইভ ক্লাসের কিন্তু আমার নাম্বার দেওয়া থাকে। হ্যাঁ, দেখো যে আমি যেহেতু এটা ইউটিউবে দিয়ে থাকি, ইউটিউবে ওটা আপলোড করি, আপলোড করার পর সেইটার প্রত্যেকটা ক্লাসের কিন্তু একটা নাম্বার থাকে, লাইভ ক্লাস 1, লাইভ ক্লাস 2, এরকম করে নাম্বার দেওয়া থাকে। তো তুমি যে ক্লাসটা রেকর্ড ক্লাস করেছো সেই ইনবক্সে তুমি লিখে দিবা যে স্যার এই লাইভ ক্লাসটা রেকর্ড আমি দেখে শেষ করেছি, দেখো এভাবে করে দেওয়া থাকে লাইভ ক্লাস। দেখো এদের চলতেছে লাইভ ক্লাস 21, মানে প্রত্যেকটা ইয়ারে আলাদা আলাদা করে থাকলে তার লাইভ ক্লাস নাম্বার দেওয়া থাকে। তা তোমরা একটু দয়া করে ওই রেকর্ড ক্লাসটা দেখার পর আমাকে ইনবক্সে জানিয়ে দেবো যে স্যার আমি রেকর্ড ক্লাসটা, লাইভ ক্লাসটা করতে পারিনি, তাই রেকর্ড ক্লাসটা করে নিয়েছি। এরকম মিনিমাম কিছু দায়বদ্ধতা আমি একটু আশা করি। আচ্ছা, এটা গেল রেকর্ড ক্লাস, লাইভ ক্লাসের ব্যাপার। এবার হচ্ছে টেস্টগুলো। আমি তো মোটামুটি সপ্তাহভিত্তিক হোক বা একটা টপিক শেষে হোক আমরা একটা টেস্ট নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, এখন এই টেক্সটগুলো অনেকেই তোমরা দাও না, দেখা যাচ্ছে এর ভিতরে 100 জন যুক্ত আছে, তার ভিতরে হয়তো 20 জন দিয়েছে, বাকি 80 জনই দেয়নি। তাদেরকে বলেও পারা যাচ্ছে না, টেস্টগুলো দিচ্ছে না, এই একটা সমস্যা। তা এই সমস্যার জন্য আমি যেহেতু এখন যারা ফার্স্ট ইয়ারে আছে বা ইয়াতে আছে ওদেরকে একটা সিস্টেম করছি, সেটা হলো যারা টেস্টগুলো কোনোরকম আমাকে না জানিয়েই দিবে না, মানে তার সমস্যা থাকতে পারে যে স্যার আমি অসুস্থ ছিলাম বা কোনো কাজ ছিল বা আমার ইনকোর্স পরীক্ষা চলতেছে, মানে এরকম কোনো যৌক্তিক কারণ আছে বিধায় তুমি টেস্টটা দিতে পারোনি, এটা একটা বিষয়। আর তুমি এমনিতেই টেস্টটা দাওনি, এটার একটা বিষয়। তাহলে এই জন্য যেদিন টেস্ট নেওয়া হবে, যেমন আজকে ফার্স্ট ইয়ার একটা টেস্ট নিলাম, আজকে যদি কেউ আমাকে না জানিয়ে যে স্যার আমার এই সমস্যার জন্য আজকের টেস্টটা আমি দিতে পারি নাই, তাই আমি কালকে বা পরশু দিনের মধ্যে আমি দিয়ে দিব, তাকে আমি তারটা গ্রহণ করব। কিন্তু সে যদি টেস্ট না দেয়, আমি মেসেজ দেওয়ার পরে যদি সে বলে যে স্যার আমি দিয়ে দিব, মানে আমি মেসেজ দিয়ে তাকে খোঁচাবো, তাকে জানাবো, তারপরে সে আমাকে বলবে যে স্যার আমি দেব, এরকমটা আমি আর করবো না। আমি কাউকে মেসেজ দিয়ে বলতে যাব না যে তুমি পরীক্ষাটা দাও, তুমি বরং আমাকে নিজের দায়িত্বে বলবা যে স্যার আমি দিতে পারবো কবে অথবা দিব না। যদি কেউ কোনো টেস্ট মিস করো তাহলে তার জরিমানা হচ্ছে, সে যদি পরে দেয়ও তাও না, তুমি আমাকে আগে জানাওনি কেন, এই দায়বদ্ধতাহীনতার জন্য 50 টাকা করে জরিমানা দিতে হবে। তা না হলে ওই টেস্টের খাতাটা চেক করে যাদেরকে আমি দেখবো যে টেস্ট দেয়নি তাদের প্রতি হয় তাকে 50 টাকা জরিমানা দিতে হবে, আর নাই বুঝে নিব সে অ্যাক্টিভ না, তাকে আমি গ্রুপ থেকে আউট করে দিব। কারণ আমার একটাই হাতিয়ার আছে, গ্রুপ থেকে আউট করা। এটাকে অনেকে আবার খারাপ ভাবে নেয় যে স্যার আপনি আমাকে গ্রুপ থেকে আউট করবেন, এটা বারবার বলছেন কেন? এছাড়া তো আমার কিছু করার নেই। এছাড়া আমার কিছু, যেমন ধর্মের ক্ষেত্রে তোমাকে নরক আর স্বর্গের কথা আসতেছে বারবার, তোমাকে একটা ভয় দেখানোর জন্য, তাই না? তোমাকে একটা মানে শাস্তি বা একটা উপহার, রিওয়ার্ড, এই বিষয়টার জন্য এখানেও ঠিক ওরকম একটা ব্যাপার থাকবে যে তুমি যদি অ্যাক্টিভ না হও তাহলে তোমার এখানে থেকে কোনো লাভ নেই। কারণ তোমার এই 500 টাকা হয়তো মাসে তুমি অযথায় ব্যয় করবা পিতামাতার টাকাটা, এইটা কোনো দরকার নেই। এই জন্য টেস্ট যখন আমি নিব, যেদিন নিব সেই দিন তুমি আমাকে জানাই দিবা যে স্যার আমি দিতে পারছি না, আমি এই দিনের দিন আমি দিয়ে দিব।
ঠিক আছে, ভালো কথা তুমি দিলা। অনেকে এটা বলে যে স্যার আমি দিয়ে দিব, তারপর আর দেয় না। আবার যখন ঢুকে তখন দেখবো সেই 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে সে বলেছিল স্যার পরীক্ষাটা দিয়ে দিব, তারপরে আর খোঁজই নাই তার, সে আর কিছুই বলেনি। এরকম আমি আমার অভিজ্ঞতা মতে আর কি সেই কথাগুলো বলছি। তো টেস্টের ক্ষেত্রে আমি কোনোভাবেই জরিমানা ছাড়া তাকে গ্রুপে রাখবো না। তুমি দিতে পারোনি, পরীক্ষা তুমি আবার দিবা, কিন্তু তোমাকে জরিমানা সহ দিতে হবে যদি তুমি আমাকে না জানাও। আর যদি পরীক্ষার দিন তুমি জানিয়ে দাও, তাহলে তুমি একটা ডেট দিয়ে দিবা যে স্যার এই তারিখের মধ্যে আমি দিয়ে দিব, তুমি ওই তারিখের মধ্যে দিবা। কি কথা বোঝা গেছে? আমি পড়াশোনার ব্যাপারে একটু সিরিয়াস, এবং এই কথাতে আমি অনেক কথা কড়া করে বলবো। তোমরা যদি মাইন্ড করো তাহলে আমার কিছু বলার নেই, কারণ তোমার সাথে আমার জমি জায়গা নিয়ে কোনো মারামারি নেই। তোমার সাথে আমার হলো তুমি আমাকে কিছু টাকা দিয়ে আমার কাছ থেকে কিছু দায়বদ্ধতা তুমি আশা করতেছো যে স্যারের দায়বদ্ধতায় আমি পড়াশোনা করব, এই কারণে তুমি 500 টাকা দিয়ে আমার কিছু দায়িত্ব তুমি কিনে নিচ্ছ। অতএব আমার কাজ হলো তোমাকে ওই কাজগুলো করানো। আর তুমি যদি নাই করতে পারো তাহলে আমার সাথে তোমার এখানে থাকার কোনো দরকার নেই। ঠিক আছে, আমি এগুলো সরাসরি একটু বলি। পড়াশোনার ক্ষেত্রে আদর যত্ন আমি খুব একটা পছন্দ করি না। ঠিক আছে, তো কড়া থাকতে হবে, এবং নিশ্চয়ই সেখানে একটা ভালোবাসারও থাকবে। অবশ্যই সেখানে তুমি বুঝতে পারবা যে কোন কথাটা আমার তোমাকে হিংসা করে বলা হলো আর কোনটা তোমার ভালোর জন্য বলা হলো। আচ্ছা, তাহলে এই হলো টেস্ট নিয়ে কথা। টেস্ট গেল, রুটিন গেল, ক্লাস সিস্টেম গেল, বুক লিস্ট গেল। এখন বলো তোমাদের যদি আরো কোনো কিছু জানার থাকে এখন আমাকে একটু বলো। স্যার আমার একটা কথা ছিল। আচ্ছা, একজন করে হাত তুলো। হ্যাঁ, এক এক করে হাত তুলো, আমি তাহলে ওইভাবে জিজ্ঞাসা করি, না তো সবাই একসাথে কথা বললে আমি বুঝতে পারবো না। একটু হ্যান্ড রেজ করো। আচ্ছা, হাদিয়া বলো প্রথমে। হাদিয়া স্যার বলো। আমার প্রশ্ন হলো, স্যার বলছি, স্যার আমার প্রশ্ন হলো পোয়েট্রি এর প্রোজ যে পরীক্ষা দিছিলাম আমি, তো আমার ব্রড কোশ্চেন গুলো অত বেশি ভালো হয় না, মানে মুখস্থ করছিলাম, মানে পরীক্ষার হলে গিয়ে তো আমার মানে কি বলবো স্যার, তারপরও দিছি যা পারছি ভালোই মোটামুটি। কিন্তু এখন স্যার একেবারে মুখস্থ না করে ওইটা কিভাবে মনে রাখা যায়, মানে এটার জন্য আগে থেকে পড়তে হবে। যদি বলেন। এটার জন্য আগে থেকে পড়তে হবে, বুঝে আগে থেকে পড়তে হবে। তুমি যদি পড়া জমিয়ে রেখে হঠাৎ করে তুমি শেষের 2-3 মাসে গিয়ে মুখস্থ করতে যাও, তাতে তোমার সমস্যা হবে। এটা কিচ্ছু বলে, এই জন্য তো আমি প্রথম থেকেই সিরিয়াস হই। তোমরা যদি আগে থেকে আরাম করে থাকো, পরে গিয়ে শেষে গিয়ে যদি পড়াশোনা করার চাপ নিতে থাকো, তাহলে তো সেটা হবে না। কারণ একজন ব্যক্তি সেই প্রথম থেকে সিরিয়াসলি পড়াশোনা করতেছে, আর একজন শেষে 2 মাসে এসে সিরিয়াস হয়ে সব পড়ে শেষ করে ফেলবে, এমনটা তো আশা করা যায় না, তাই না? তাহলে তোমাকে কি করতে হবে, প্রথম থেকেই বুঝে শুনে পড়াশোনা করতে হবে। মুখস্থ কিছু থাকবেই, কিন্তু 100% মুখস্থ করে ভালো করা যাবে না। এটা আমি প্রথম থেকেই তোমাদেরকে বলেছি, বলি নাই কি? বলো, আমার কথা কি ছিল বলো তোমাদের সাথে ফার্স্ট ইয়ারে? হ্যাঁ, প্রত্যেকবার জি স্যার ছিল। হ্যাঁ, যে মুখস্থ করবা ঠিক আছে, কিন্তু তোমাকে একটা জিনিস ভালো করে বুঝতে হবে, তারপর সেগুলো পড়তে হবে। পড়ার পর তুমি মুখস্থ করবা, লিখবা, মুখস্থ করবা, লিখবা। একবারে শুধু মুখস্থ করে কোনো পড়া কমপ্লিট হয় না, বুঝতে পারছো হাদিয়া? তো সমস্যা নেই, এখন ফার্স্ট ইয়ারে তুমি যেহেতু পরীক্ষা দিয়েছো, তোমার সমস্যা তুমি বুঝতে পেরেছো। আমি যেহেতু টেক্সট মনোযোগ দিয়ে পড়াবো, কোশ্চেন আনসারগুলোও তোমাদেরকে দিয়ে দিব। কোনো কোশ্চেন আনসার বুঝতে সমস্যা হলে সেগুলোও পড়িয়ে দিব। তোমাদের কাজ হবে পড়া আর লেখা, একদম বছরের শুরু থেকেই। আজ থেকে যা পড়বা তাই অন্তত লিখবা। পড়া এবং লেখা যেন সমান হয়। বলা হয়েছে 1 বার লেখা 10 বার পড়ার সমান। তার মানে কেউ যদি 100 বার পড়ে, তার পড়া কমপ্লিট নাও হতে পারে যতক্ষণ না সে সেটা লিখতেছে। অতএব লিখতে হবে, ঠিক আছে? তাহলে দেখবা যে একসময় তোমার অটোমেটিক হয়ে যাচ্ছে, ওই সমস্যাগুলো থাকবে না। এর কোনো জাদুকরি কোনো ক্ষমতা নেই যে আমি হঠাৎ করে একটা পরিবর্তন করে দিতে পারবো, ঠিক আছে? এই জন্য বছরের শুরু থেকেই পড়তে থাকো, দেখবা যে সমস্যার সমাধান হয়ে যাবে। আর কিছু আছে হাদিয়া? স্যার এইভাবে মানে ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য চেষ্টা করব প্রতিদিন। ফ্রি হ্যান্ড রাইটিং মানে তুমি লিখতে থাকো, ফ্রি হ্যান্ড রাইটিং এমনি ডেভেলপ হয়ে যাবে। ইংলিশের স্টুডেন্টদের জন্য আলাদা করে ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য কিছু করা লাগে না, যদি সে নিয়মিত পড়ে আর লেখে। পড়ালেখা করতে করতে অটোমেটিক হয়ে যায়, আলাদা করে ফ্রি হ্যান্ড রাইটিং শেখা প্রয়োজন হয় না এদের, বুঝতে পারছো? ঠিক আছে স্যার, এইটাই জানা ছিল। হ্যাঁ, তুমি যত বেশি পড়বা লিখবা, দেখবা যে অটোমেটিক এটা ডেভেলপ হয়ে গেছে। আর তুমি যদি না লেখো, কারণ প্রত্যেকটা স্কিলস আলাদা, ভাষাগত স্কিলস হচ্ছে আলাদা। একজন সুন্দর লিখতে পারে কিন্তু সে কথা নাও বলতে পারে, আবার একজন খুব সুন্দর কথা বলতে পারে কিন্তু তাই বলে সে সুন্দর লিখতে পারবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। অতএব প্রত্যেকটা আলাদা আলাদা স্কিলস। যদি তুমি শুধু পড়োই না লেখো, তাহলে তোমার লেখার উন্নয়নটা হবে না। এই জন্য তোমাকে লিখতে হবে, ঠিক আছে? এবং নিজে থেকে কিছু কিছু সেন্টেন্স লিখতে হবে। আমি যখন প্রশ্ন উত্তর লিখতে দেবো, তখন তুমি কিছু কিছু জায়গাতে নিজে লেখার চেষ্টা করবা। দিয়ে আমি যখন খাতা দেখবো, তখন তো আমি ধরতে পারবো যে তোমার এই জায়গায় ভুল হয়েছে কি হয়নি। যখন দেখবো যে না স্যার তো কোনো ভুল দেখেনি, তার মানে তোমার ওটা ঠিক হয়েছে, তাই না? আর যদি মনে হয় যে ভুল পাচ্ছে, তার মানে তুমি ওই জায়গায় ভুল করেছো, তুমি আবার ঠিক করে নিবা। কিন্তু লিখতে হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আমার ভুল হবে বলে আমি লিখবো না। এই ভুল হওয়ার ভয়ে যদি না লেখো, তোমার লেখাটা
60 বছর বয়সে গিয়েও ডেভেলপড হবে না, এটা হলো কথা। হ্যাঁ, আচ্ছা, তারপরে ফুলপরি বলো, ফুলপরি নাম কি আছে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলছিলাম যে ওই যে আমি তো নতুন, ওই রুলগুলো কিভাবে পাবো? আর হচ্ছে সেট সাজেশন যেটা স্যার, ওটা হচ্ছে এই যে জানুয়ারিতে ওটা নিয়ে ভাবার কোনো ওদের দরকার নেই, আপুদের ওটা পরীক্ষা। সেট নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, ওটা আমি এখন বলবো না, ওটা তুমি সেই পরীক্ষার আগে কিনো তাও ভালো, কিন্তু দয়া করে সেটের উপর ডিপেন্ডেন্ট একদম বছরের শুরু থেকেই হয় না, তাহলে তোমার পড়াশোনার ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে তো? আচ্ছা স্যার, ও ঠিক আমি আছে। বলে দিব আর কখন কি কিনতে হবে না হবে। হ্যাঁ, আচ্ছা স্যার, আর রোলটা কিভাবে পাবো আর রোল কোথায় নম্বর রোলটা দরকার নেই, প্রেজেন্ট রোল দিব? নম্বরের কোনো দরকার নেই, আমি এখন থেকে আর রোল নম্বর নেই না। ঠিক আছে তো, ওটা বাদ। আমি ও অ্যাটেন্ডেন্সও আচ্ছা নেই না, স্যার, কারণ ঠিক আছে। অ্যাটেন্ডেন্স নিয়ে ফাঁকিবাজি হয়, ওটা নিয়ে আমি ভাবতেছি না। যার পড়াশোনা করা সে তো অবশ্যই করবে, তাই না? এবং ওই যে মাস জি শেষে স্যার। আমি গ্রুপ থেকে রিমুভ করে দিব, তখন সে আবার ফি দিয়ে যুক্ত হবে, তার মানে তুমি ফি দিয়ে যুক্ত হয়েছো মানেই তুমি অ্যাক্টিভলি তোমার পড়াশোনাটা করে নিচ্ছ। আর একটা হচ্ছে যখন টেস্ট নেব, তুমি টেস্টগুলো নিয়মিত দিচ্ছ কিনা, এই তিনটা বিষয় আমি মোটামুটি খেয়াল করে এখন কাজ করবো। কারণ যারা আইডি নাম্বার নিয়ে যারা রেগুলার, তারা রেগুলার থাকেই, আর যারা রেগুলার থাকে না তারা ওই ফাঁকিবাজি করে আইডি নাম্বার দিয়ে আবার চলে যায়। ওটা ভাবে কোনোভাবেই অনলাইনে নিয়ন্ত্রণ করা যায় না, কারণ অনলাইনে সবচেয়ে বড় বিষয় হলো বিশ্বস্ততা। এই জায়গাটা যদি না থাকো তাহলে আমার সাথে থাকার দরকার নেই, বুঝতে পারছো? আর হচ্ছে নেক্সট দিন থেকে কি টেক্সট পড়ানো হ্যাঁ, শুরু নেক্সট দিন করব? থেকে আমরা ড্রামাটা শুরু করব। হ্যাঁ, ড্রামা কাকে বলে কি এগুলো নিয়ে আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাস নিব, তারপরে আমরা টেক্সটে যাব। ঠিক আছে? ওকে স্যার। ওকে, তারপরে জীবন বলো, জীবন। স্যার বাজারে একটা প্রচলিত বই আছে অল ইন ওয়ান, ওরে বাবা যেটাই বাবা, সব ওটা টেক্সটগুলো আছে। ওটাতে যাও না। অল ইন ওয়ানে যদি অনার্স শেষ হয়ে যায় তাহলে সেটা নিয়ে অল ইন ওয়ানই থাকবে, বুঝতে পারছো? আমি ওইগুলো থেকে আচ্ছা আমার স্যার, স্টুডেন্টদেরকে দুটা জিনিস থেকে দূরে থাকতে বলি, একটা হচ্ছে বাংলা ট্রান্সলেশন, আর একটা হচ্ছে ছোট কোনো গাইড বই, বুঝতে পারছো? ভালো স্যার শুনছি এটা নাকি শুধু, স্যার শুধু টেক্সটগুলো আছে, অন্য কিছু নাই, শুধু এটা শুনছিলাম স্যার। তোমার এক একটা ড্রামার টেক্সট কিভাবে অল ইন ওয়ানে থাকতে পারে? এক জি তোমার স্যার। ডন জুয়ানের যে বিশাল একটা ক্যান্টু, ওটা তোমার একটা বইয়ে কেমন ভাবে থাকতে পারে, তাই না? অ্যাজ ইউ লাইক ইট ড্রামা, আর্মস অ্যান্ড দ্য ম্যান ড্রামা এক বইয়ে কেমন করে থাকতে পারে? কখনোই না। স্যার এটা শুনছিলাম তো কিছু স্যার, কিছু এই কবিতা জন্য থাকতে আপনার পারে, কাছে ওগুলো আমরা জানতে দেখছি, আমাদের স্টুডেন্ট কলেজে নিয়ে আসে আমরা দেখছি, ও দুই একটা কবিতা টবিতা যেগুলো ছোটখাটো ওইগুলো থাকবে, তাছাড়া এই বড় জিনিস কখনোই থাকবে না। আর এই অল ইন ওয়ান এর বই নিয়ে তোমার যদি অনার্স শেষ হয়ে যায়, তাহলে তুমি বুঝতে পারছো যে তুমি কি খেয়ে বড় হচ্ছ, বলো? জি স্যার। হ্যাঁ, ওটা হচ্ছে যারা ফাঁকিবাজি দিয়ে পড়াশোনা করবে তাদের জন্য, কিন্তু আমি বলবো ওটা থেকে 100 হাত দূরে থাকো। বই না কিনতে চাও, অনলাইনে অনেক ম্যাটেরিয়ালস আছে, যে তাই বলে একটা চিটা বই দিয়ে তোমার অনার্স শেষ হয়ে যাবে মানে এতগুলো কোর্সের, এটা একদম। আর হিস্ট্রির যে যত বড় আলোচনা, অল ইন ওয়ানে তোমার পোয়েট্রি থাকবে, ড্রামা থাকবে, অ্যাডভান্স ডিজাইনিং থাকবে, হিস্ট্রি থাকবে, কি বলে মনে হয় যে একটা স্টাডি গাইডের মতো একটা বইয়ে সব থাকবে? আবার তার সঙ্গে বাংলা দুইটা। হ্যাঁ, আবার বাংলা, ওগুলো বাদ দিলাম, বাংলাটাই বাদই দিলাম। হ্যাঁ, অতএব যদি তোমার মনে হয় তুমি কিনে নিতে পারো, কোনো বই কিনে পড়লে কোনো ক্ষতি নেই, কিন্তু দয়া করে শর্টকাট ওয়ে দেখো না, বুঝতে পারছো? এখন বুঝবা না হয়তো, থ্যাংক ইউ স্যার। কিন্তু দৌড়ের লাস্টে গিয়ে বুঝতে পারবা তোমার ঘুমানো উচিত ছিল নাকি আসলে দৌড়ানো উচিত ছিল, সে কচ্ছপ এবং খরগোশের মতো। পিছনে গিয়ে আফসোস করে তো লাভ হবে না, ঠিক আছে? হ্যাঁ, জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে। তারপর যে সাদিয়া সুলতানা বলো, তোমার কি আলোচনা? জি স্যার, আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের যে টেক্সট গুলো আছে এগুলো কি পিডিএফ আকারে আমাদের এই হচ্ছে গুগল ক্লাসরুমে থাকবে নাকি এগুলো নিজেরা সংগ্রহ করে নিব? প্রত্যেকটা টেক্সট এখানে দেওয়া থাকবে, প্রত্যেকটা টেক্সট দেওয়া থাকবে, ঠিক আছে? প্রত্যেকটা ড্রামা, প্রত্যেকটা পোয়েট্রি টেক্সট আমি তোমাদেরকে দেখাচ্ছি। তুমি যখন মনে করো এই যে মনে করো এডিপাস অ্যাজ ইউ লাইক ইটে গেলাম, বা আর্মস অ্যান্ড দ্য ম্যানে গেলাম, হ্যাঁ, এডিপাস রেস্কে গেলাম মনে করো, এই যে দেখো এডিপাস রেস্কের ড্রামা এবং রিলেটেড এই যে টেক্সটের ব্যাপারটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। হ্যাঁ, এগুলো কি পিডিএফ নাকি ডকুমেন্টস আকারে দেওয়া? এই যে বইয়ের পিডিএফ করে দেওয়া, এই যে পিডিএফ ফাইল, এই যে এটা ড্রামাটা দেওয়া। তারপর মনে করো তুমি এগুলো কি ডাউনলোড করে নেওয়া যাবে? এখানে যা দেওয়া থাকবে সব তুমি ডাউনলোড করে নিতে পারবা, এখানে যা দেওয়া আছে সব তুমি ডাউনলোড করে নিতে পারবা। তারপরে যে অ্যাজ ইউ লাইক ইট এর ড্রামাটা, এই যে প্রত্যেকটা টেক্সট, আমি বললাম না তোমার যদি বই না কেনা লাগে, দেখো 321 পেজের ড্রামা, সেই পিডিএফ এখানে দেওয়া আছে, প্রত্যেকটা কবিতা থেকে শুরু করে সবকিছু, এমনকি হিস্ট্রির যে উইলিয়াম জেলং বইটা, ঠিক আছে, সেটারও পিডিএফ এখানে, অনেক বড় একটা বই। হ্যাঁ, এই যে এখানে দেওয়া আছে, বুঝতে পারছো? এই যে উইলিয়াম জেলং, ঠিক আছে তো, এগুলো বই সবই দেওয়া আছে, পিডিএফ সব আমি দিয়ে দিব, শুধু তোমাকে পড়তে হবে আর কি। হ্যাঁ,
এমনকি কোশ্চেন আনসার ওকে সহ, স্যার, তাই থ্যাংক না? ইউ। কোশ্চেন আনসার সহ, সামারি, ক্রিটিক্যাল অ্যানালাইসিসের পিডিএফ, তোমার যা লাগবে বলে আমি তো বই না কিনলেও চলবে, তোমার যা দেওয়ার আমি দিয়ে দিব এই জায়গায়, শুধু তোমাকে পড়তে হবে। এই শুধু একটা প্রিন্টার থাকলেই হবে। হ্যাঁ, যদি মনে করো যে পিডিএফ পড়তে পারো তাহলে ভালো, আর যদি মনে করো একটা প্রিন্টার থাকবে, প্রিন্ট করে নিবা, অনেক খরচ হয়ে যাবে। হ্যাঁ, প্রিন্ট করে কাজ স্যার করা। পিডিএফটাও দিয়ে দিয়েন স্যার, যাতে ডিটেইলসে পড়তে পারি। বলো। হুম, বললাম যে স্যার স্যার পিডিএফ পিডিএফ দেয়া আমি আছে, পিডিএফ দেওয়া পড়তে আছে, পারি। হ্যাঁ, আমি পিডিএফ দেওয়া থেকেই দিয়ে আছে দিই, PDF সব দেওয়া আছে, সবই দিয়ে দিব, টেনশন নেওয়ার কিছু নাই, সব পাবো। জি স্যার। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু কি যেন একটা বলতে চাচ্ছিলাম। ও আচ্ছা, আরেকটা বিষয় হলো, যদি মনে করো প্রথম 1 মাস তুমি পড়লা, ওই যে পরের মাস থেকে আর পড়বা না, তাহলে তোমাকে তো আমি গ্রুপ থেকে আউট করে দিব, তাই না? কারণ ওই গ্রুপে তো আমি 12 মাসের ক্লাস দিব। এখন তুমি 1 মাসের ফি দিয়ে যুক্ত হয়েছে বলে তোমাকে আমি গ্রুপে রাখতে পারবো? আর বলো তো, রাখা যাবে? না স্যার। তোমার তো আমি মাস ভিত্তিক আলাদা আলাদা গ্রুপ নেই আমার, এই জন্য এমনটা হবে না তোমাকে গ্রুপ থেকে আউট করার পর যদি বলো স্যার আমার ওইগুলো তো নেওয়া হয়নি, প্রত্যেক মাসে আমি যখন তোমাকে পরের মাসেরটাকে রিমুভ করব, এবং তুমি যদি আগে থেকে জানো যে স্যারের কাছে আমি আর পড়বো না পরের মাস থেকে, তাহলে তোমার পিডিএফ ফাইলে পর্যন্ত যা যা দিয়েছি আমি, তুমি দয়া করে তোমার মতো করে তুমি ডাউনলোড করে নিবা। পরে জানো বলো না স্যার আমি ডাউনলোড করি নাই, বা আমাকে ওই গ্রুপে রাখতে, আমি তোমাকে গ্রুপে রাখতে পারবো না তো, কারণ এখানে 12 মাসের ক্লাস থাকবে, ঠিক আছে? তোমাকে আলাদা করে রাখার কোনো সুযোগ নেই। এই জন্য এটা আগে থেকে বলে দিলাম যে যদি মনে করো পরের মাস থেকে তুমি গ্রুপে ক্লাস করবা না, তাহলে তুমি দয়া করে তোমাকে রিমুভ করার আগেই তুমি তোমার মতো করে পিডিএফ ক্লাস যেগুলো ডাউনলোড করার, তুমি তোমার মতো করে ডাউনলোড করে নিয়ে নিবা, ঠিক আছে? এই হলো ব্যাপার। আচ্ছা, আরেকটা জন্য কি বলতে চাচ্ছিলাম ভুলে গেলাম। আচ্ছা, আরেকটা কি একটা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, তারপরে বলো। এবার হচ্ছে সাদিয়ার পর কেউ যেন ছিল, আরেকজনের হাত তুলেছিল, ভুলে গেলাম। আচ্ছা, যাও, তাহলে এই হলো মোটামুটি আমাদের আলোচনা। হ্যাঁ, এই হচ্ছে কথাবার্তা। তোমরা একটু দয়া করে ইয়া করে রেখো, ভালো করে পড়াশোনা করো, নিয়মিত ক্লাস করবা। প্রথম খুব আগ্রহ থাকবে। আর একটা কথা বলি, বাস্তবতা সেটা হলো তোমরা যে প্রথম আরে বাবা সেরকম আগ্রহ থাকবে, হ্যাঁ স্যার, অনেক কিউরিয়াস। হ্যাঁ, তারপরে হচ্ছে কিছুদিন পর দেখা যাবে আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় যে গেল সব। হ্যাঁ, একটু দয়া করে প্রথম থেকেই যেন ধৈর্যটা থাকে, এভাবে পড়াশোনা করবা। আলটিমেটলি তুমি আর সবসময় ভাববা যে ভালো জিনিসের জন্য পরিশ্রম করতে হবে, পরিশ্রম করা ছাড়া ভালো জিনিসের মানে হাতে পাওয়া কঠিন হয়ে যাবে। এইটা একটু পুরো। আচ্ছা, যদি আর কারো কোনো কথা না থাকে তো এই হলো আমাদের আলোচনার বিষয়। তো আগামী ক্লাস থেকে মানে হচ্ছে আমাদের সোমবার, তাই তো? সোমবার থেকে আমাদের মেইন ক্লাস শুরু হবে। ওই দিন আমরা পড়বো হচ্ছে, আর এই জায়গায় আমি শীটে কিন্তু বলে দিব, হোমওয়ার্ক 1 হচ্ছে যেটা হচ্ছে আমাদের ক্লাস ভিত্তিক পড়া, আর হোমওয়ার্ক 2 হচ্ছে যেটা হোমওয়ার্ক মানে 1 সপ্তাহের পড়া বা পরীক্ষা নিব সেইগুলো সম্পর্কে নোটিশ হচ্ছে এখানে দেওয়া হয়। তার মানে আমরা এখন এখানে দিব যে ইন্ট্রোডাকশন টু ড্রামা থেকে আমরা এডিপাস রেস্কের পড়াটা আগামীকাল থেকে শুরু করবো, আগামী ক্লাস থেকে, ঠিক আছে? আর তোমাদের বাংলা সাবজেক্টগুলোর পড়া আমি 1 সপ্তাহ পরে দিব, 1 সপ্তাহ পর থেকে শুরু করব। তোমরা একটু বইগুলো ম্যানেজ করে নাও, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। স্যার আগামী সোমবার ক্লাস কি সকাল 7টা থেকে? না, সকাল 7টা না তো, তোমাদের সকালে কোনো ক্লাস না, সবই তো হচ্ছে সন্ধ্যা। আচ্ছা, মানে বলা হয়েছে না সন্ধ্যা 7টা থেকে 8:30 পর্যন্ত। আচ্ছা স্যার, ঠিক আছে। জি স্যার। আর যেহেতু এখন তোমাদের 7টার সময় মনে আজান দেয়, তো সেই হিসাবে আমি যুক্ত করার ইয়া দিব, আমরা ক্লাসটা 7:05 পর থেকেই শুরু করব আমাদের আলোচনা, ঠিক আছে? আচ্ছা স্যার, আমাদের কি 12 মাসে এই যে 7টা থেকে ক্লাস শুরু হবে? হ্যাঁ, একদম সব সময়ের জন্য 7টা থেকে 8:30। ঠিক আছে স্যার। আর কি আর কি বলো? স্যার, আর কোন ইম্পর্টেন্ট কথা আছে? আমার ভাত রান্না করতে হবে যে। না, তুমি ভাত রান্না শুরু করে দাও, আমরা পরে খাওয়ার সময় চলে যাব। হ্যাঁ, আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আর কোনো কথা নেই যেহেতু, আর কথা তো আমরা পড়াশোনা যেহেতু করবোই, ওর ভিতরে আমরা পেয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে, তাহলে যদি কোনো কথা থাকে তো সবাইকে শুভকামনা, সবার জন্য শুভকামনা থাকলো। নতুন এই জার্নিতে আমরা একসাথে থাকতে চাই। হ্যাঁ, এর ভিতরে কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই ফ্রিলি তোমরা আমার সাথে ক্লাসে কথা বলবা বা মেসেজ দিবা, ঠিক আছে?
জি স্যার। আচ্ছা তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ওকে, গুড নাইট, বাই। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।